হচ্ছে যে মানে জিনিসটার সাথে এক্সপোজার পাওয়া। কারণ আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কোড করতে যাবেন, ডিজাইন প্যাটার্ন মেনটেন করে কোড করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বেসিক্যালি আমরা আসলে খুবই র ভাবে কোড করি বা অনেক কাইন্ড অফ লাইক বাংলা ওয়েতে কোড করি। বাট ইন্ডাস্ট্রিতে কোড গুলাকে যদি লং টার্মে ধরেন ওই যে ডিজাইনের সেন্সে মোর কোয়ালিটিফুল কোড করতে হয় বা ক্লিন কোড করতে হয়, তখন ডিজাইন প্যাটার্ন মেনটেন করে কোড করাটা অনেক ইম্পর্টেন্ট। ডিজাইন প্যাটার্ন শেখার জন্য একটা খুব ভালো ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে রিফ্যাক্টরিং গুরু। তো এই রিফ্যাক্টরিং ওয়ার্ডটা অলরেডি আপনাদের সাথে আমি আলাপ করছি। আমি ডিজাইনের উপরে একটা ল্যাবে মনে আছে কিনা যে অনেক ব্রড আলাপ করছিলাম, অনেক কিছু বলছিলাম। তো ওইখানে আমি ইভেন কিছু টার্মিনোলজি লিখে দিয়েছিলাম। And it is very important that you kind of self-motivatedly explore those terminologies a bit. কারণ হচ্ছে আমাদের কোর্সের আন্ডারে হয়তো বা সবকিছু আসবে না, আমরা জাস্ট হালকা হালকা টাচ করব। কারণ এটা একটা খুবই ব্রড থিওরিটিক্যাল কোর্স আর কি। পুরা যেটা বলছিলাম যে আমার পুরা ডিগ্রি আর কি এক কোর্সে ঢুকাই দিছে। ডেপথে যাওয়া খুব ডিফিকাল্ট। সো আপনাদের আসলে নিজ উদ্যোগে নিজেদের ক্যারিয়ারের জন্য হচ্ছে কিছু জিনিস একটু ঘাটাঘাটি করতে হবে। তো রিফ্যাক্টরিং কি ছিল? এই যে যে এক্সিস্টিং কোডকে আমরা হচ্ছে বেটার ডিজাইন অ্যাপ্লাই করে কোডের আউটপুট চেঞ্জ না করে কোডের কোয়ালিটিকে যেভাবে ইমপ্রুভ করতে পারি আর কি, সেটাই হচ্ছে রিফ্যাক্টরিং। তো এই যে রিফ্যাক্টরিং গুরু ওয়েবসাইটটাতে রিফ্যাক্টরিং ডিজাইন প্যাটার্ন এই দুইটা সেকশন আছে দেখেন বাম পাশে। সেই দুইটাই হচ্ছে এক্সপ্লোর করবেন। রিফ্যাক্টরিং এর যে ডার্টি কোড, যেটাকে আমরা বলি কোড স্মেল সহ কোড, তো বেসিক্যালি গন্ধযুক্ত কোড, এন্ড দেন সেটাকে আমরা ক্লিন করতে পারি ক্লিন কোডের মাধ্যমে। কোড স্মেল দূর করে কোডকে গোসল করায় আমরা একটা ক্লিন শেপে আনতে পারি, যেটা আসলে বেটার কোয়ালিটি কোড। এবং সেই ডার্টি কোড থেকে ক্লিন করে যাওয়ার প্রসেসটা হচ্ছে রিফ্যাক্টরিং প্রসেস। তো এগুলো সম্পর্কে জিনিসপাতি পাবেন, কোড স্মেল পাবেন, বিভিন্ন ধরনের কোড স্মেল, দেন ওই কোড স্মেল গুলাকে কিভাবে রিফ্যাক্টর করতে হয়, ক্লিন কোডে রূপান্তর করতে হয়, সেগুলোর হচ্ছে টেকনিক্স এখানে পাবেন। তো এখানে দেখেন ক্যাটালগ দেওয়া আছে, ক্যাটালগের ভিতরে এই যে বিভিন্ন ধরনের কোড স্মেলের ভাগ ভাগ করা আছে, যে ব্লোটার্স 5-6টা কোড স্মেল বলা আছে, অবজেক্ট ওরিয়েন্টেশন অ্যাবিউজার্স, আরো বিভিন্ন ধরনের কোড স্মেল আছে। ঠিক আছে, যেমন দেখেন এখানে কমেন্ট, কমেন্ট একটা কোড স্মেল। কারণ আসলে আপনার কোডটা এত সুন্দরভাবে লেখা হওয়া উচিত যাতে কোড পড়লেই বোঝা যায় যে কোডটা কি চাইতেছে। এখানে কমেন্ট লিখতে হওয়া মানে হচ্ছে যে এটা একটা কোড স্মেল, রাইট? যদিও এটা মানে ডিবেটেবল, অনেকে বলে যে কমেন্ট লেখাটা ইম্পর্টেন্ট বা হোয়াট এভার। এটা কাইন্ড অফ ডিপেন্ড করে কন্টেক্সচুয়ালি, বিকজ কিছু কমপ্লিকেটেড কোড থাকে যেগুলোকে আসলে আপনি কমেন্ট না লিখে এক্সপ্লেন করতে পারবেন না। বাট খুব বেসিক কোড গুলাতে আসলে ধরেন ভ্যারিয়েবলের নাম, তারপরে ফাংশনের নাম এমন ভাবে সুন্দরভাবে করা উচিত যাতে হচ্ছে আপনার কমেন্ট লেখার প্রয়োজনই না পড়ে। ভ্যারিয়েবলের নাম বা ফাংশনের নাম দেখে যে কেউ যাতে বুঝে যায় যে কোডটা কি কি নিয়ে আছে। তো এরকম আরো বিভিন্ন ধরনের কোড স্মেল আছে, অনেক কমপ্লিকেটেড কিছু কোড স্মেল আছে। তো এগুলো সব জানা লাগবে, বোঝা লাগবে এরকম না, বাট আস্তে আস্তে জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ারিটি আসাটা আর কি গুরুত্বপূর্ণ। যেমন এই যে ডাইভারজেন্ট চেঞ্জ, তারপরে শর্টগান সার্জারি, রিফিউজ রিকোয়েস্ট, এই কোড স্মেল গুলা পড়তে হবে। আম, তারপরে এই যে ডেটা ক্লাস, লেজি ক্লাস, ডুপ্লিকেট কোড তো আমরা সবাই বুঝি, যে একই কোড বারবার কপি পেস্ট করে ইউজ করাটা হচ্ছে ডুপ্লিকেট কোড। ফিচার এনভি যতদূর আমার মনে পড়ে ইটস সামথিং লাইক যে আপনার এক ক্লাসের আপনি আছেন, কিন্তু সে হচ্ছে বারবার অন্য ক্লাসের ফাংশনকে হচ্ছে আপনার কল করে। তো তার মানে আপনি আপনার বাসায় আহ, মানুষজন বাদ দিয়ে অন্য বাসার মানুষের সেবা করতেছেন বা অন্য বাসার মানুষের সাথে বেশি মিশতেছেন আর কি। তবে বলে না যে কি, ঘরের কে বোনের মোষ তাড়ানো না, সামথিং সামথিং লাইক দ্যাট। তো এটা মানে হচ্ছে যে ক্লাসের ডিজাইনে প্রবলেম হয়েছে, যে ওই ফিচারটা আসলে অন্য ক্লাসে না রেখে আমাদের ক্লাসে রাখা উচিত ছিল। তো এই ধরনের অনেক ধরনের কোর্স মেল আছে। এন্ড দেন সেগুলোর জন্য আবার রিফ্যাক্টরিং এর টেকনিকও আছে, এই যে কম্পোজিং মেথডস, মুভিং ফিচার্স বিটুইন অবজেক্টস, অর্গানাইজিং ডেটা, এটসেট্রা এটসেট্রা। তো এই কোর্স মেল আর রিফ্যাক্টরিং টেকনিক গুলো দেখবেন, বাট এইটা ডিরেক্টলি আমাদের কোর্সের আন্ডারে না। তো এটা জাস্ট দেখাইতেছি আর কি আমি। এই ওয়েবসাইটটা খুবই ভালো একটা রিসোর্স। তো যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান অবশ্যই তাদের এই ওয়েবসাইটটা মানে ইটারেটিভলি আর কি আস্তে আস্তে এক্সপ্লোর করা উচিত। এটা যেহেতু অনেক কিছু আছে, এটা কখনোই আপনি একবারে এটা মাথায় নিয়ে ঘোরার মতো জিনিস না। এটা হচ্ছে আস্তে আস্তে একটা একটা শিখবেন এবং একটা একটা নিজের কাজে অ্যাপ্লাই করবেন। তো এগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস। আপনি এখান থেকে 30টা কোর্স মেল করলেন, 30টা রিফ্যাক্টরিং টেকনিক করলেন, ইট ডাজেন্ট ম্যাটার। মানে দিন শেষে আসলে যখন কোড করবেন, নিজের কোড করার ওয়েতে হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে ইনকর্পোরেট করতে হবে। এই জন্য ওই 30টা মুখস্থ করে কোনো লাভ নাই।
এর থেকে ওই দুইটা তিনটা করে করে বুঝে বুঝে শিখে দেন হচ্ছে কোডে আমরা এটা মানে মেনটেন করার চেষ্টা করবো। এন্ড এইগুলা জিনিসপাতিগুলোর মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে কোডে কিন্তু এগুলা মেনটেন করতে কেউ আপনাকে ফোর্স করবে না। এটা আপনার নিজের ভালোর জন্য, কোডের কোয়ালিটির জন্য নিজে নিজেই করা লাগবে। ওকে, এরপরে আসি ডিজাইন প্যাটার্নে। তো হোয়াট ইজ দ্য ডিজাইন প্যাটার্ন, এটা নিয়ে অলরেডি আমি আলাপ করছি। এই সব কিছু দেখেন হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এই লেকচারটা হচ্ছে আমি ইচ্ছা করে স্লাইড ইউজ করি না, কারণ এই ওয়েবসাইটটা আপনারা এক্সপ্লোর করেন সেটা আমি চাই। তো এই ওয়েবসাইটে অলরেডি হচ্ছে সকল প্রকার রিসোর্সেস দেওয়া আছে। ডিজাইন প্যাটার্ন কি জিনিস এটা অলরেডি আমি এক্সপ্লেইন করছি। তো এটার ইন্টেন্ট কি, মোটিভেশন কি, এই জিনিসগুলো দেখেন এখানে সুন্দর করে বলা আছে। তো এখানে হিস্ট্রিও বলা আছে যে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো আসছিল। যেমন 1994 সালে যে চারজন অথর, এরা হচ্ছে প্রথম ডিজাইন প্যাটার্ন নিয়ে হচ্ছে একটা পেপার পাবলিশ করছে, এন্ড দেন ওইখান থেকে আস্তে আস্তে যে 23টা প্যাটার্ন আসছে, সলভিং ভ্যারিয়াস প্রবলেমস অফ অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এন্ড বিকাম এ বেস্ট সেলার ভেরি কুইকলি। তো এটা হচ্ছে বুক, রাইট? ওই বই থেকে হচ্ছে আপনার এই অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের জন্য 23টা কমনলি হয় এমন প্রবলেমের হচ্ছে সলিউশন ওরা বের করছে। ওকে, হ্যাঁ দেখেন, ইভেন ক্রিটিসিজম অফ ডিজাইন প্যাটার্নস আছে। তো এই জিনিসটা হচ্ছে যখন আমি ডিজাইন পড়াইতেছিলাম, যে ওভারভিউ দিতেছিলাম, তখন আমি ডিসকাস করছি কিনা আই ডোন্ট নো, বাট আমরা যখন ডিজাইন বা কোয়ালিটি সেন্সে কথা বলি, অধিকাংশ সময় আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের কথা বলি। বাট অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের অনেক ক্রিটিসিজমও আছে, ঠিক আছে? তো যেমন ধরেন আপনারা যারা ডেটা সায়েন্স থেকে আসছেন, অনেকেই দেখবেন যে এই জিনিসগুলা খুব একটা লাইক করেন না, বা হচ্ছে এগুলাকে একটু আনইম্পর্টেন্ট মনে করে অনেকেই। তো কারণ হয়তোবা তাদের ওই ওই কাজের জায়গাগুলোতে সবকিছুতে একদম আলটিমেট অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন করাটা হয়তোবা নেসেসারি না। একেবারে কোনো মানে কোনো পার্সেন্টেজই করা উচিত না সেটা না হইলেও, মানে 100% করা উচিত সেটা না। এগুলো অনেক কন্টেক্সচুয়াল বিষয় এবং এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, ক্রিটিসিজম আছে ইন্ডাস্ট্রিতে, অনেক ধরেন ডিফারেন্ট স্কুলস অফ থট আছে, ডিফারেন্ট ফিলোসফিস আছে। তো এইগুলো ক্রিটিসিজম গুলো আমাদের একটু জানাটা প্রয়োজন। আমরা যে জিনিস ইউজ করি ওটা ক্রিটিসিজম কি কি আছে সেটা জানাটা প্রয়োজন। না হলে অনেক সময় যেটা হয় যে আমরা মশা মারতে কামান দেখে ফেলি। হয়তোবা খুবই সিম্পল একটা কাজ, কিন্তু এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন করতে গিয়ে আমরা আর কি কমপ্লেক্স বানাই ফেলতেছি। তো এই ধরনের কিছু ইস্যুস আছে, ওইগুলো আমাদের দেখতে হবে। এরপরে আসে হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্যাটার্ন। তো ডিজাইন প্যাটার্নকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন, আর একটা হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন। ক্রিয়েশনাল প্যাটার্ন কি জিনিস? ক্রিয়েশনাল প্যাটার্ন নামের ভিতরে কি আছে, ক্রিয়েশন। তো এখানে ক্রিয়েশন বলতে মেইনলি হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনকে বোঝানো হয়। আমরা ক্লাস বানাই না জাভাতে, দেন ক্লাস থেকে আমরা নিউ নিউ দিয়ে অবজেক্ট বানাই। এই যে অবজেক্ট ক্রিয়েশনের যে কাজটা, এইটা হচ্ছে অনেক সময় নানা ধরনের প্রবলেম ফেস করতে হয় এই অবজেক্ট ক্রিয়েশনের কারণে। মানে নানা কনটেক্সটে দেয়ার আর সাম মানে ডিজাইন কনস্ট্যান্টস বলেন বা কিছু ইস্যুস ক্রিয়েট হয়। তো ওই ইস্যুগুলা, অবজেক্ট ক্রিয়েশনের ওই প্রবলেম গুলা সলভ করার জন্য যে প্যাটার্ন গুলো আছে ওগুলাকে বলা হয় হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন কি? স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন হচ্ছে যে অনেক সময় আমাদের মাল্টিপল অবজেক্টকে মানে জোড়া লাগায় লার্জার স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো ওই স্ট্রাকচার গুলাতে আবার অনেক সময় কিছু ডিজাইন প্রবলেম ক্রিয়েট হয়। মানে ধরেন অনেকগুলা ক্লাসের অনেকগুলা অবজেক্ট, রাইট? তো যদি আমি এগুলাকে এক একটাকে অবজেক্ট বলি, ঠিক আছে? তো এই এক একটা অবজেক্ট হচ্ছে আপনার মাল্টিপল অবজেক্ট জোড়া লাগায় ধরেন এদের ভিতরে একটা মানে স্ট্রাকচার বানাইতে হবে আমার, তো সেইটা আবার একটা ইউনিফাইড কিছু হিসেবে কাজ করবে। তো এই রকমের কোন একটা স্ট্রাকচারের কেসে এখানে হচ্ছে এদের ভিতরে রিলেশনশিপটা কেমন হবে বা সামথিং, এই ধরনের স্ট্রাকচার মেনটেন করার সময় সেখানে হচ্ছে কিছু ডিজাইন প্রবলেম ক্রিয়েট হয়, রাইট? তো ওই ডিজাইন প্রবলেম গুলোর জন্য হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন দিয়ে হচ্ছে ওই ডিজাইন প্রবলেম গুলো আমরা সলভ করি। ওকে, গেল। তো এরপরে আসে হচ্ছে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন। বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন জিনিসটা কি? বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্ন হচ্ছে যে অবজেক্ট বা ক্লাসের অবজেক্ট গুলার বা ইনস্ট্যান্স গুলার যে বিহেভিয়ার আছে। বিহেভিয়ার বলতে কি, যে তারা কিভাবে কমিউনিকেট করে অন্যদের সাথে, রাইট? আমরা ওই যে ইন্টারফেসিং এর কথা পড়ছিলাম না, যে প্রত্যেকটা ক্লাসে কি যে একটা রিকোয়ার্স এন্ড প্রোভাইডস ইন্টারফেস টাইপের থাকে। যেমন ক্লাসের কেসে আসলে ইন্টারফেস আমরা কোনটাকে বলতে পারি, একেবারে সিম্পল ওয়েতে হচ্ছে আমরা বলতে পারি যে আপনার
পাবলিক মেথড যেগুলো থাকে ওগুলোকে ইন্টারফেস বলতে পারি। আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা জানি যে ইন্টারফেস বলে আলাদা একটা কনসেপ্ট আছে, রাইট? তো এই এই যে ইন্টারফেস গুলার মাধ্যমে যে কমিউনিকেশন করা হয়ে থাকে, তো এই কমিউনিকেশন গুলার হচ্ছে আপনার কিভাবে হবে, কিভাবে ওই অবজেক্টটা বিহেভ করবে অন্য অবজেক্ট গুলার সাথে, অ্যান্ড অন্যদের প্রতি তার রেসপন্সিবিলিটি কি হবে, সেইগুলা হচ্ছে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নে আলাপ করা হয়। তো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নে কি করা হয়, অবজেক্ট ক্রিয়েশনের বিভিন্ন ডিজাইন প্রবলেম সলভ করা হয়। স্ট্রাকচারাল প্যাটার্নে কি করা হয়, মাল্টিপল অবজেক্ট নিয়ে বিগার স্ট্রাকচার ক্রিয়েশনের সময় যে ডিজাইন প্রবলেম গুলো ক্রিয়েট হয় ওইগুলো সলিউশন করা হয়। আর বিহেভিয়ারাল প্যাটার্নে কি হয়, অবজেক্টের অন্য অবজেক্টের সাথে কমিউনিকেশন বা রিলেশনশিপ বা রেসপন্সিবিলিটিস মেনটেন করার সময় তাদের বিহেভিয়ার কেমন হবে এই রিলেটেড যে ডিজাইন প্রবলেম গুলো তৈরি হয় সেগুলোকে হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন দিয়ে সলভ করা হয়। তো সব থেকে সিম্পল হচ্ছে ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন। আমরা আজকে হচ্ছে একেবারে বেসিক ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্নের সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে কমন একটা প্যাটার্ন দিয়ে শুরু করব। এবং এইটা হচ্ছে প্রবাবিলি কম্পিউটার সায়েন্সের যে কোনো রোলের ইন্টারভিউতে, স্পেশালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইন্টারভিউতে, মানে যদি কোনো একটা কোয়েশ্চেন সব থেকে বেশি আইসা থাকে তাহলে প্রবাবিলি দিস ইজ দ্যাট ডিজাইন প্যাটার্ন। ওকে, তো এটার নাম হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। আপনারা এখানে দেখেন প্রতিটা যে ক্লাস্টার, প্রত্যেকটা ক্লাস্টারে ক্লিক করলে ওইটার আন্ডারে আবার যে ডিজাইন প্যাটার্ন গুলো আছে ওইগুলো হচ্ছে ডিরেক্টলি পেয়ে যাবেন। তো আমরা এটার ভিতরে ঢুকে আজকে আমরা পড়বো হচ্ছে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন। ওকে, তো ওয়েবসাইটটা কত সুন্দর দেখেন, এখানে হচ্ছে প্রতিটা প্যাটার্নের জন্য এটার ইন্টেন্ট কি, মানে এটার গোলটা কি বা ডেসক্রিপশনটা কি সেটা দেওয়া আছে। দেন আমি বলছিলাম না যে এটা একটা প্রবলেম সলিউশন ম্যাপিং, তো প্রবলেমটা কি মানে কোন সিচুয়েশনে এটা ইউজ করতে হবে সেইটা হচ্ছে দেওয়া আছে। প্রবলেম, কোন প্রবলেম ফেস করার কারণে এই ডিজাইন প্যাটার্নের উৎপত্তি হলো, দেন দেখেন ওইটার সাথে ম্যাপ করে সলিউশন দেওয়া আছে। দেন রিয়েল ওয়ার্ল্ড এর সাথে অ্যানালজি দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি আপনাদের বোঝার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড কোডিং এ, প্রোগ্রামিং এ বা ডিজাইনে সবসময় হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজি দেওয়া হয়। এখানে একটা জিনিস বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে অ্যানালজি ইজ নট এ ফ্যাক্ট। ওকে, অ্যানালজি কথাটা কি জিনিস বোঝায় এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। অ্যানালজির কাজই হচ্ছে আপনার বুঝতে সুবিধা হওয়া, ঠিক আছে? বাট অ্যানালজিতে যে জিনিসটা বলা হয় ওইটা কিন্তু অ্যাকচুয়াল জিনিসের সাথে একদম এক্সাক্ট ম্যাচ করে এরকম না, ঠিক আছে? অ্যানালজি কিন্তু একটা টাইমে গিয়ে ব্রেক করে, এটা সবসময় মাথায় রাখবেন। এখানে যেমন ধরেন গভর্নমেন্টের কাজকর্ম দিয়ে হচ্ছে বুঝাইতেছে, তো এখানে তো আমরা কোড নিয়ে কথা বলতেছি, এর ভিতরে গভর্নমেন্ট কোড থেকে আসলো। এটা জাস্ট আনসার হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, কিন্তু দুইটা জিনিস কিন্তু এক্সাক্ট সিমিলার না, এটা মাথায় রেখে। অ্যানালজি ওয়ার্ডটা আসলে এক্সাক্ট সিমিলারিটি বোঝায় না, এটা জাস্ট আমরা ইউজ করি এক্সপ্লেনেশনের সুবিধার্থে বা যারা জিনিসটার প্রতি নতুন তাদেরকে বোঝানোর জন্য। দেন এখানে দেখেন ইউএমএল স্ট্রাকচার দিয়ে আপনার ওই যে ক্লাস আঁকেন না, ক্লাস ডায়াগ্রামে বা হচ্ছে ইউজ কেসে এটসেট্রা, মানে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং আর কি। তো ওইভাবে ইউএমএল ডায়াগ্রাম দিয়ে এই সিঙ্গেলটন প্যাটার্নের ডিজাইনটা কেমন হবে সেইটার একটা আপনার ডায়াগ্রাম দেওয়া আছে। এন্ড দেন ওই সিঙ্গেলটন প্যাটার্নের জন্য কোড কেমন হবে কোড পর্যন্ত দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে? এখানে সিডো কোড দেওয়া আছে। দেন ইভেন দেওয়া আছে যে কোন সিচুয়েশনে আপনি এগুলা ইউজ করবেন, অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেবিলিটি কোথায় সেটাই দেওয়া আছে। কিভাবে ইমপ্লিমেন্ট করবেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এটার পজিটিভ সাইড কি কি এবং হচ্ছে নেগেটিভ সাইড কি কি সবকিছু দেওয়া আছে। তো এইখানে যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে নেগেটিভ জিনিসগুলো কি কি সেটাও আপনার পড়তে হবে, রাইট? কারণ হচ্ছে আম, মানে এটা কাইন্ড অফ ডিজাইনে সবকিছুই হচ্ছে যে ডাবল এজ সোর্ড। আপনি এমন কিছু পাবেন না যে ওকে একটা ডিজাইন যে এটা সবকিছু খালি পজিটিভ কোনো নেগেটিভ নাই, ঠিক আছে? এরকম পাওয়া খুব ডিফিকাল্ট। এটা বেসিক্যালি আপনার এখানে একটা কনটেক্সচুয়াল ডিসিশন মেকিং করা হয় যে এখানে আমি আসলে এই যে পজিটিভ সাইড এগুলা আমার এতটাই গুরুত্বপূর্ণ যে এইখানে আমি হয়তো বা এই নেগেটিভটা বা এই নেগেটিভটা একটু ইগনোর করতে রাজি আছি। বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? এন্ড অন্যান্য প্যাটার্নের সাথে এই প্যাটার্নের রিলেশনশিপ কি সেটাও দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্ন গুলো যখন আমরা শুরুর দিকে পড়তে যাই এটা খুবই কনফিউজিং, তো অনেকগুলো ডিজাইন প্যাটার্ন একসাথে পাকায় যায়। তো ওইটা থেকে বাঁচার জন্য হচ্ছে ওরা এখানে এইটাও দিয়ে দিছে যে অন্য ডিজাইন প্যাটার্নের সাথে রিলেশনশিপ কি, যাতে হচ্ছে আপনি একটু ইজিয়ার ভাবে বুঝতে পারেন। ওকে, এখানে দেখেন এই যে নিচে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে
উপরে তো এটা সুইডো কোড দেওয়া ছিল, রাইট? নিচে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজের জন্য কোডের এক্সাম্পল দেওয়া আছে। আপনি ধরেন আমি জাভাতে দেখাইলাম, আপনি জাভা বুঝতেছেন না, আপনি পাইথন বুঝেন, তো পাইথনে দেখেন। আপনি সি প্লাস প্লাসে বুঝেন, সি প্লাস প্লাসে দেখেন। এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ দেখেন দেওয়া আছে। তো পাইথনে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন সিঙ্গেলটন ইন পাইথন। তো পাইথনে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা লাগে সেই জিনিসটা কিন্তু এই যে এখানে হচ্ছে দেখাই দিছে। তো এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে স্যার জাভা পারি না বা হচ্ছে জাভা ভুইলা গেছি বা হোয়াটএভার। ঠিক আছে? আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল ওই ল্যাঙ্গুয়েজে করেন, কোনো প্যারা নেই। কিন্তু জিনিসটা করতে হবে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে হবে। যেমন পাইথনে অনেকেই কোড করেন, পাইথনে হয়তো বা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করেন না, রাইট? এই যে ক্লাস ক্লাস লেখেন না। তো এই পার্টটা আর কি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে হবে। ওকে, তো আমি আর কি যে ওভারভিউটা দিলাম এটা হচ্ছে যে এই ওয়েবসাইটটার কোন পার্টে কি হয়। এখন আসেন আমরা সিঙ্গেলটন কি জিনিস সেটা হচ্ছে বোঝার চেষ্টা করি। আমরা এখান থেকে পড়ে পড়েই ধরেন বুঝি। মানে বেসিক্যালি এই ওয়েবসাইটটাকে আমরা স্লাইডের মতো ইউজ করতেছি আর কি। তো প্রথমে ডিজাইন প্যাটার্ন করতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা কি প্রবলেমের কারণে এই সলিউশনের দিকে যাইতেছি। আগেই সলিউশনে যাওয়া যাবে না, ঠিক আছে? আগে আমাদের বুঝতে হবে প্রবলেমটা কি। ঠিক আছে? তো প্রবলেমটা সিঙ্গেলটনের কাছে খুবই সিম্পল। প্রবলেমটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার মেকিং এর সময় বা কোড করার সময় এমন সিচুয়েশন অনেক সময় আসে যখন আমাদের এইটা এনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ যে একটা ক্লাসের যাতে অনলি অ্যান্ড মোস্টলি একটা অবজেক্টই বানানো পসিবল হয়। তো কথাটা আবার বলি, একটা ক্লাস আছে ধরেন, রাইট? তো এগুলো যদি কেটে দিই, ধরেন একটা ক্লাস আছে, ওকে? তো আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা ক্লাস লিখতে পারি, দেন ওই ক্লাসের কি নিউ দিয়ে দিয়ে আমরা অনেকগুলো অবজেক্ট বানাইতে পারি না? একটু রেসপন্স করেন, নাহলে হচ্ছে বোঝা যায় না যে ঘুমাই গেছেন কিনা। জি স্যার। ওকে, তো বা কিছু না বুঝলে বললেন। তো আমরা একটা ক্লাস থেকে তো এরকম মাল্টিপল অবজেক্ট বানাইতে পারি, তাই না? এটুকু তো সবার মনে আছে, নিউ দিয়ে দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল অবজেক্ট বানাতে পারি। যেমন ধরেন এটা পার্সন ক্লাস যদি হয়, এটা হয়তো বা ইয়াসিন ক্লাস, এটা হয়তো বা অন্য কারোর নাম, মানে কোন একটা ডিফারেন্ট একটা পার্সন ক্লাস। আপনারা সবাই আছেন, এক একজন পার্সন ক্লাসের কি এক একটা অবজেক্ট, রাইট? তো কিছু পার্টিকুলার সিচুয়েশন ক্রিয়েট হয় যখন হচ্ছে আম, আমাদেরকে আসলে কি করা লাগে। আমাদের সিচুয়েশনটা এরকম যে আমরা চাই যে ওই ক্লাসের অনলি একটা অবজেক্টই থাকুক, অন্য অবজেক্ট গুলো আমরা হচ্ছে রাখতে পারবো না। বুঝতে পারছেন? আমরা ফোর্স করতে চাই এইটা, যে আমি এই ক্লাসটা ধরেন লিখছি, আমি এটা ফোর্স করতে চাই যে পৃথিবী এই পুরা সিস্টেমের যেখান থেকে যে কেউ যদি এই ক্লাসের কোনো অবজেক্ট ইউজ করতে চায় তাহলে তাকে এই এই অবজেক্টটা ইউজ করতে হবে। সে নতুন কোনো অবজেক্ট বানাইতে পারবে না, একটা অবজেক্ট ইউজ করা যাবে। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের এখানে প্রবলেম, যে এরকম সিচুয়েশন অনেক সময় অ্যারাইজ করে যখন আমাদের এই জিনিসটা এনফোর্স করার প্রয়োজন হয়। এখন কেউ একটু চিন্তা করে বলতে পারবেন যে কোন সিচুয়েশনে এরকম হইতে পারে, যে এরকম প্রয়োজনীয়তা আসতে পারে? সবাই একটু চিন্তা করেন তো, যে একটা সফটওয়্যার বানাইতেছেন, কোন সিচুয়েশনে এমন হইতে পারে যে আপনি চান যে একটা ক্লাসের শুধুমাত্র একটা অবজেক্টই থাকতে পারবে, বেশি অবজেক্ট থাকা যাবে না, বা থাকলে কোনো সমস্যা হবে? তো বলতে পারবেন? ভুল হলেও বলেন, সমস্যা নেই, চিন্তা করে দেখেন। যেমন স্যার সরকারের বিভিন্ন প্রজেক্ট যেগুলা সরকার বলে থাকে, শুধু সরকারই নির্দেশ দিতে পারে, অন্য কেউ এটা দেওয়ার কোনো অ্যাক্সেস নেই, এরকম টাইপের কিছু হতে পারে স্যার। হ্যাঁ, এটা তো অনেক আপার লেভেলে ভাবতেছেন আর কি, মানে কোডে, স্যার, কোডের সেন্সে স্যার চিন্তা কোনো করেন একটা একটু, স্যার যে একটা ক্লাসের আইডি, একটা অবজেক্টই বানানো যাবে। স্যার কোনো ক্লাসের স্যার আইডি যেটার জন্য পাসওয়ার্ড জাস্ট মানে এই করা, যেমন ফেসবুক আইডি। হ্যাঁ, তো ফেসবুক আইডি তো ধরেন আপনার ফেসবুক আইডি একটা অবজেক্ট, আবার আমার ফেসবুক আইডি আরেকটা অবজেক্ট না? এরকম তো মানে ফেসবুকের অ্যাকাউন্ট যদি একটা ক্লাস হয় তাহলে সবার অবজেক্ট আলাদা আলাদা। তো এটা তো আপনি ফোর্স করতেছেন না যে একটাই অবজেক্ট হবে। পাসওয়ার্ড তো এক, মানে যার যার আইডি তা। আলাদা আলাদা না? জি পাসওয়ার্ড স্যার। যার যার আইডিতে, জি এটাই তো স্যার। বল। তাহলে অবজেক্ট আলাদা আলাদা না? আমার ফেসবুক অ্যাকাউন্টের অবজেক্ট ধরেন আলাদা, আপনার তো আলাদা। ওকে। পুরো সিস্টেমে চিন্তা করেন যে এমন এগুলা হচ্ছে যে
আমরা রিকোয়ারমেন্টস বা এসআরএস করে যে ক্লাসগুলো বের করি নর্মালি এই ধরনের ক্লাস না, এগুলো যেটা হয় যে ইউটিলিটি ক্লাস থাকে না, ইউটিলিটি ক্লাসগুলোর কথা চিন্তা করেন, যে ক্লাসগুলোকে আমরা হচ্ছে সিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচারটাকে কাইন্ড অফ কি বলা যায় চালু রাখার জন্য ইউজ করি। এরকম কি কি ইউজ করি এগুলো একটু চিন্তা করো, যেগুলো যে জিনিসগুলো হচ্ছে সকল প্রকার সফটওয়্যারে লাগে। সকল প্রকার সফটওয়্যারে কি কি লাগে বলেন তো, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করেন, একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কি কি লাগে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড লাগে, আর কি লাগে? স্যার ডেটাবেস কোড লাগতো। লাগে স্যার, কোড বেশ লাগে স্যার। হ্যাঁ, কি কি বেস লাগে? কোড বেস, আচ্ছা ডেটাবেস লাগে, আর কি লাগে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এরটা আমি বলছি, রাইট? তো এখন ডেটাবেস এর কথাটাই চিন্তা করেন তো, যে ডেটাবেসে আপনি ধরেন আপনার যে ব্যাক এন্ড সার্ভার আছে, রাইট? তো ব্যাক এন্ড সার্ভার এন্ড ধরেন আপনার ডেটাবেস আছে, রাইট? ডেটাবেস। তো আপনি যখন আপনি কোডটা কিসের ভিতরে লিখেন? ডেটাবেসের ভিতরে কি আমরা কোড লিখতে পারি? না স্যার। আমরা কোড লিখি কি ব্যাক এন্ড সার্ভারে না? ব্যাক এন্ডের কোড, ব্যাক এন্ডের কাজ কি? ব্যাক এন্ডের কাজ হচ্ছে ডেটাবেস থেকে ডেটা এনে ফ্রন্ট এন্ডে পাঠানো, তাই না? মানে যদি সিম্পলিফাইড হতে চিন্তা করি, তাহলে ব্যাক এন্ড সার্ভারে এই যে ডেটাবেস থেকে যে ডেটাটা আনবেন, তো ব্যাক এন্ড সার্ভারে এখন আমার দেখাইতে হবে না যে মানে ডেটা ব্যাক এন্ড সার্ভারের কোডের ভিতরে আমার চেনাইতে হবে না যে ডেটাবেস কোথায়, ডেটাবেস কি জিনিস, ডেটাবেসে কি আছে, এই জিনিসগুলো লাগবে না? হ্যাঁ, তাহলে এখানে কি আমার এখানে একটা ডেটাবেসের কানেকশন লাগে না? এটা আপনারা যারা ওই যে ওয়েব প্রোগ্রামিং কোর্সে করছেন না, ডেটাবেস কানেকশন। ব্যাক এন্ড সার্ভারে আমার কি এই ডেটাবেসের সাথে একটা কানেকশন করা লাগে, মনে আছে? জি স্যার। কোডের ভিতর থেকে ব্যাক এন্ড সার্ভারের কোডের ভিতরে আমরা কিন্তু এই জিনিসটা করি, রাইট? তো কোডের ভিতরে আমরা ডেটাবেসের কানেকশনটা করি, তাহলে ডেটাবেসের কানেকশন যখন করতেছি এই ডেটাবেসের সাথে আমার যে কমিউনিকেশন, এইটা কোডের ভিতরে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি যদি অবজেক্ট ওরিয়েন্টেড কোড হয়? মানে আমি ডেটাবেসের সাথে যে কানেকশন করতেছি এটা কি কোডে একটা লাইন লিখে কানেকশন করতেছি না? ওকে, দেন আবার কানেকশনটা হয়ে গেল, এরপর এই ডেটাবেসের সাথে তো আমার কনসিস্টেন্টলি কি কমিউনিকেশন করা লাগবে না? তো এই কমিউনিকেশনটা কি আমি কোডের ভিতরে লাইন বাই লাইন লিখে কমিউনিকেশন করতেছি, তো কোডের ভিতরে আমি ডেটাবেসকে চিনাই কিভাবে কোডকে? এক্স্যাক্টলি, ডেটাবেসের অবশ্যই একটা অবজেক্ট থাকবে না আমার, আমার এই সার্ভারের কোডের ভিতরে ডেটাবেসের অবশ্যই একটা অবজেক্ট থাকবে। তো ডেটাবেস কানেকশনটা যখন আমি ক্রিয়েট করব, এই কানেকশন ক্রিয়েট করার পরেই তো হচ্ছে ডেটাবেসের একটা অবজেক্ট আমার কাছে অ্যাভেলেবল হয়ে যাবে, রাইট? বুঝতেছেন সবাই? মানে জিনিসটা কোডে কিভাবে হবে সেটা আপনার বোঝার দরকার নাই, আপনি করেন নাই, ইটস ফাইন, নো প্রবলেম। ওগুলো পরে শিখবেন আস্তে ধীরে। আহ, মানে ফ্রেমওয়ার্কে কোনো কাজ টাজ শিখলে বা ওয়েব ডেভেলপমেন্ট শিখলে তখন শিখে যাবেন, বাট এইটুকু তো আইডিয়া আছে যে কোডের ভিতরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কোডে কি করি, সবকিছু ইন্টারাকশন কি অবজেক্টের মাধ্যমে হয় না? যে কোনো লাইব্রেরি আপনি অবজেক্টের মাধ্যমে ইন্টারাক্ট করেন, থার্ড পার্টি যে কোনো কিছু অবজেক্টের মাধ্যমে ইন্টারাক্ট করেন। তো এই যে ডেটাবেসের সাথে কমিউনিকেশন এটাও তো আপনার অবজেক্টের মাধ্যমে হবে, রাইট? তো এখানে তাইলে আপনার অবশ্যই একটা কি ডেটাবেসের অবজেক্ট আছে, ডেটাবেস অবজেক্ট। এখন খেয়াল করেন যে কোডের ভিতরে যে কোনো জায়গায় এই ব্যাকএন্ড সার্ভারের কোড তো আমরা তো করতেছি অনেক সিম্পল জিনিসপাতি, হয়তো বা আমরা ভার্সিটিতে যেগুলো করি, বাট মানে একটা রিয়েল লাইফ প্রজেক্টে ব্যাকএন্ড সার্ভারের কোড হিউজ হইতে পারে, তাই না? একসাথে ধরেন 1 কোটি মানুষকে সার্ভিস দিতেছে ব্যাকএন্ডের সার্ভারটা, এন্ড হচ্ছে তার কেউ হয়তো বা এনআইডি কার্ড ভেরিফিকেশন করতেছে, কেউ হয়তো বা ভোটার আইডি কার্ড ঠিকঠাক করতেছে, কেউ হয়তো বা পাসপোর্টের আবেদন করতেছে, রাইট? এই যে বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে, সবগুলোতেই কি এই যে যখনই ডেটাবেসের সাথে কানেকশন হবে এই ডেটাবেস অবজেক্টটা আমার লাগবে না? লাগবে কিনা বুঝতেছেন?
কারণ ডেটাবেজ অবজেক্টের মাধ্যমে তো আমি ডেটাবেজের ডেটাটাকে ধরেন হচ্ছে অ্যাক্সেস করবো বা হোয়াট এভার। এই আমার এত বড় প্রজেক্টের এক এক পার্টে হচ্ছে আপনার ডেটাবেজের অবজেক্টটা আমার লাগবে। তো তাইলে এইটার সলিউশন কি কি আছে, যে যদি আমরা সিম্পলি চিন্তা করি, তো ধরেন এই সার্ভারের ভিতরে আমার একটা পার্টের কোড আছে এই জায়গায় পাসপোর্ট ভেরিফিকেশন, আরেকটা পার্টের কোড আছে ধরেন এই জায়গায় এনআইডি কার্ড ভেরিফিকেশন, আরেকটা পার্টের কোড আছে ধরেন এই জায়গায় অন্য কিছুর ভেরিফিকেশন। তো আমার যখন এই জায়গাটাতে ডেটাবেস লাগবে তখন আমি কি একটা নিউ দিয়ে ডেটাবেস বানাই নিব, ডেটাবেসের নতুন অবজেক্ট। আবার এখানে যখন লাগবে নিউ দিয়ে একটা ডেটাবেস বানাই নিলাম, রাইট, ডেটাবেসের নতুন অবজেক্ট, নিউ দিয়ে ডেটাবেস বানাই নিলাম। যখনই আমার ডেটাবেস লাগতেছে আমি ডেটাবেসের একটা নতুন অবজেক্ট বানাই নিতেছি, রাইট। এখন কে বলতে পারবে যে এই ওয়েতে সমস্যা কি? তো এটা ধরেন পাসপোর্ট, এটা ধরেন এনআইডি। আমরা এই ইচ্ছা হইতেছে আর এক এক জায়গায় নতুন নতুন ডেটাবেসের অবজেক্ট বানাই নিতেছি, এইটাতে সমস্যা কি? এনি আইডিয়া? রিইউজেবিলিটিটা তো প্রবলেম হবে না যদি নতুন কোনো ফাংশন অ্যাড করা হয় নতুন? আচ্ছা, রিউজেবিলিটি বলতে হচ্ছে আমরা যে রিউজেবিলিটি করছি ওইটা তো ধরেন কোডের রিউজেবিলিটি। এখানে আসলে কোডের রিউজেবিলিটির কোনো ইস্যু নাই, বাট আপনি মনে হয় মানে ডিফারেন্ট জিনিস বুঝাইতে চাইছেন। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে চিন্তা করে দেখেন যে এইখানে যে আমি অবজেক্টটা ক্রিয়েট করতেছি, এইখানে যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি, এইখানে যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি, অবজেক্টটা কি আসলে ডিফারেন্ট কিছু? আমরা ইন জেনারেল অবজেক্ট কখন বানাই? ধরেন আমার একটা ক্লাস আছে পার্সন নামে, রাইট। এখন এইটার একটা অবজেক্ট আমি বানাইতে পারি কি, ইয়াসিন, ইয়াসিন স্যারের জন্য একটা অবজেক্ট, আরেকটা ধরেন আদনান স্যারের জন্য আরেকটা অবজেক্ট, আপনাদের এই যে একজনের নাম রাতুল, so রাতুলের জন্য একটা অবজেক্ট ধরেন, রাইট। এবার প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা অবজেক্ট। অবজেক্ট গুলো আমরা আলাদা আলাদা কেন বানাই? কারণ এগুলো আলাদা আলাদা ডেটা এবং আলাদা আলাদা বিহেভিয়ার কে রিপ্রেজেন্ট করে। এখন ধরেন ইয়াসিন স্যারের জন্য কি আমি 5টা অবজেক্ট বানাবো সিস্টেমের ভিতরে পার্সনের? কি মনে হয় আপনার? মানে বানানোটা কি আসলে ফ্রুটফুল কিছু? এবং বানাইলে সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হচ্ছে যে আপনি একই অবজেক্টের জন্য 5বার মেমোরি খাইতেছেন, এবং রান টাইম মেমোরি, রাইট, র্যামের মেমোরি। আপনার সার্ভারের ভিতরে এই যে সার্ভারের র্যাম লাগে না? সার্ভার তো দিন শেষে একটা পিসি, তো এখানে যে এই যে এত কিছু চলতেছে এটা চালাইতে তো আপনার মেমোরি লাগে, রিসোর্স লাগে। তো আপনি যদি এখানে ইয়াসিন স্যারের অবজেক্টকে পাঁচ পাঁচ জায়গায় নতুন করে অবজেক্ট বানান, তাহলে কি যে 5 গুণ বেশি মেমোরি খরচ হবে, রাইট? বুঝতেছেন? যদি আমি এই সার্ভারে ইয়াসিন স্যারের অবজেক্টটা 4 জায়গায় নতুন নতুন করে বানাই, রিইউজ না করে, তাহলে কি হবে? যে আমার 4 গুণ হচ্ছে বেশি মেমোরি খরচ হবে, বা ওই 4টা অবজেক্ট আমাকে আলাদা আলাদা করে স্টোর করে রাখতে হবে। এখন ইয়াসিন স্যারের অবজেক্টের ভিতরে তো আসলে ধরেন মালপাতি অনেক কম, কিন্তু ডেটাবেজের ভিতরে তো হিউজ মালপাতি, তাই না? ডেটাবেজের ভিতরে আপনার ধরেন অনেক অনেক বেশি হচ্ছে আপনার ডেটা আছে। তো এইটার অবজেক্ট যখন আপনি সার্ভারে বানাইতেছেন, আপনি যদি সব জায়গায় নতুন নতুন করে নিউ ডেটাবেজ দেন, তাহলে আপনি কি বুঝতেছেন যে রান টাইমে হচ্ছে ওই ডেটাবেজের যে অবজেক্টটা ওটা ডেফিনেটলি একটা নর্মাল এই পার্সন ক্লাসের অবজেক্টের থেকে হেভিয়ার। তো ওই হেভি অবজেক্ট আপনি বারবার বারবার সার্ভারে যে নতুন করে অবজেক্ট বানাইতেছেন, সার্ভারের মেমোরি ওভারফ্লো করবে না? মানে সার্ভারের মেমোরিতে তো পোষাবে না। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই অবজেক্ট গুলো একটাও কি অন্যটা থেকে আলাদা? সব অবজেক্টে সেম জিনিসই আছে না, কারণ ডেটাবেস তো আমার একটাই। বুঝতেছেন কথাটা? আমরা অবজেক্ট কখন বানাই? এই যে দেখেন ইয়াসিন, আদনান, রাতুল, আলাদা আলাদা ডেটা এবং তাদের আলাদা আলাদা বিহেভিয়ারের জন্য আমরা হচ্ছে অবজেক্ট বানাই, কিন্তু এখানে ডেটাবেজের ডেটা কি মানে ডিফারেন্ট? বা ডেটাবেজের অ্যাট্রিবিউটস, ডেটাবেজ অবজেক্টের অ্যাট্রিবিউটস বা বিহেভিয়ার বা না মেথডস কি স্যার, একই ডিফারেন্ট? একই, একই। রাইট। একই যদি হয় তাহলে আমরা আলাদা আলাদা অবজেক্ট বানাই, আমাদের লাভ কি? কোনো লাভ নাই, তাই না? একটা অবজেক্ট বানায় ওই অবজেক্টটাই যদি আমি বারবার রিইউজ করি, তাহলে আমাদের কাজ হয়ে যায় না? জি স্যার। তো রিইউজ করলেই কাজ হয়ে যায়। আর যদি আমরা আলাদা আলাদা অবজেক্ট বানাই তাহলে আরো সমস্যা কি, যে সার্ভারের মেমোরিটার উপরে শুধু শুধু লোড করবে, যেই অবজেক্ট আমার দরকার নাই ওই অবজেক্টটা আমার হচ্ছে কোডের ভিতরে থেকে যাচ্ছে, তো ওইগুলা তো লোড হবে, অবজেক্টটা লোড হবে, ডেটাবেস থেকে অবজেক্টটা লোড হয়ে আসবে, এগুলা অনেক মেমোরি ওয়েস্ট করবে এবং হচ্ছে রিসোর্স ওয়েস্ট করবে।
তো আমার খারাপ পার্টটা বুঝতে পারছি, আবার এটাতে কোনো পজিটিভ পার্টও নাই, মানে আমার নতুন কোনো ইনফরমেশন নাই, আমার এক্সিস্টিং ডেটাবেসই বারবার ক্রিয়েট হইতেছে। তাহলে আমরা বুঝলাম যে ওকে, তাহলে একবার ডেটাবেসটা ইউজ করে রিইউজ করতে পারলে আমাদের অনেক সুবিধা, এটুকু বুঝছি কিনা? যে আমরা ডেটাবেসের অবজেক্ট হচ্ছে একবারই বানাবো, এরপরে যেখানেই লাগবে, পাসপোর্টের এখানে একবার বানালাম, এরপরে এনআইডি তে লাগলে এখানেও একবার রিউজ করলাম, ড্রাইভিং লাইসেন্স লাগলে এখানেও একবার রিউজ করলাম, রাইট? এইভাবে ধরান হচ্ছে আমরা রিউজ করতে পারলে আমাদের অনেক সুবিধা। কেন সুবিধা? কারণ মেমোরিতে প্রেসার কম পড়লো, যে এই অবজেক্টের আমার দরকার নাই, শুধু শুধু ওই অবজেক্ট ক্রিয়েট করা হইলো না, রাইট? তো এটা হচ্ছে সুবিধা। এখন তাহলে এইটা করার জন্য আমরা কি করতে পারি? যে পাসপোর্ট ক্লাসের ভিতরে ধরেন নতুন একটা ডেটাবেসের অবজেক্ট বানাইছিলাম, তাইলে এখন কি হবে, যে এনআইডি ক্লাসে যখন আমার নতুন ডেটাবেসের অবজেক্টের প্রয়োজন হবে, তখন কি করবে, যে এনআইডি ক্লাস হচ্ছে পাসপোর্ট ক্লাসের একটা মেথড থাকবে, যেই মেথডকে কল দিলে ওই মেথড হচ্ছে ওকে ডেটাবেসটা পাঠাবে। আবার ড্রাইভিং লাইসেন্স ক্লাসে ধরেন যখন এটা ডেটাবেসের দরকার হবে, তখন সে পাসপোর্ট ক্লাসে কল দিলে ওই ডেটাবেসটা হচ্ছে ওকে পাঠাই দিবে। এটা কি মনে হয়, এটা কি ভালো ডিজাইন? তো ধরেন ওর প্রয়োজন পড়তেছে, ও এর কাছে চাইতেছে ডেটাবেসটা, এরপরে হচ্ছে ও আবার ডেটাবেসটা পাঠাই দিতেছে। আবার ধরেন ও চাইতেছে, দেন হচ্ছে ওকেও পাঠাই দিতেছে। তো সবার এখন ডেটাবেসের ওই সেম অবজেক্ট ইউজ করতে হলে কি, আমি তো বানাইছি তো পাসপোর্ট ক্লাসের ভিতরে, তাই না? তো এখন বারবার বারবার ওর কাছ থেকে চেয়ে চেয়ে আনতে হবে। এটা কি মনে হয়, এটা কি ভালো ডিজাইন? এনি অপিনিয়ন? নো অপিনিয়ন? আন্দাজে একটা বলেন, ভালো ডিজাইন বা খারাপ ডিজাইন। স্যার স্যার খারাপ ডিজাইন হইতে পারে, কারণ বারবার সিস্টেম ওভারহেডটা বেশি হয়ে যায় না, বারবার কল গেলে একই জায়গায়। ওকে, সেইটা একটা পয়েন্ট, যে বারবার কল দিতেছেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাসপোর্টের সাথে ডেটাবেজের কি সম্পর্ক, মানে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট পাসপোর্ট, রাইট? মানে ধরেন ড্রাইভিং লাইসেন্সের ভিতরে আপনার এখন ডেটাবেজের প্রয়োজন আসছে, তাই না? আপনি এখানে নিজেকে একটা ডেভেলপার হিসেবে চিন্তা করেন, আপনি এখানে যখন বসে আছেন, আপনার কি কখনো মনে হবে যে এই ডেটাবেজ আসলে পাসপোর্টের ভিতরে আছে, আমার ওইখানে যাই ওখান থেকে নিয়ে আসা উচিত? বুঝতেছেন সমস্যাটা? পাসপোর্টের সাথে তো ডেটাবেজের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। তো যে ড্রাইভিং লাইসেন্সের এখানে কোড করতেছে, তার তো মাথায় আসবে না যে এইখানে হচ্ছে ডেটাবেসটা আছে। যে এনআইডি তে কোড করতেছে, তার তো মাথায় আসবে না, এটা আপনার এক জায়গায় লিখে রাখা লাগবে। তার মানে এইখানে আমরা যে ওই যে পড়তেছিলাম না, যে এক একটা ক্লাস কি, এটা তো ক্লাসের আন্ডারে যে জিনিসপাতিগুলো আছে এগুলো তো সেন্স মেক করতে হবে। তো এটা আসলে সেন্স মেক করে না, কারণ দুইটার কোনো ডিরেক্ট কানেকশন নেই। তা আমাদের আসলে কি করা লাগবে, যে এই যে নতুন ডেটাবেজের এই জিনিসটা, এটা দিন শেষে আসলে ডেটাবেস ক্লাসের ভিতরেই আমাদের নিয়ে যাওয়া লাগবে। অন্য যে কোনো ক্লাসেই যদি আমরা নিয়ে যাই, এটা আসলে সেন্স মেক করবে না। কারণ আপনি তখন বুঝতে পারবেন না যে কোন ক্লাস থেকে কল দিয়ে আসলে আপনার আনা লাগবে। যে এনআইডি তে কোড করতেছে সে কিভাবে জানবে যে পাসপোর্টের ভিতরেই ওইটার অবজেক্ট রয়েছে? যে ড্রাইভিং লাইসেন্সে কোড করতেছে সেই বা কিভাবে জানবে যে পাসপোর্টের ভিতরে ওইটার অবজেক্ট রয়েছে? তো এটার কিন্তু কোনো ডিজাইন সেন্স নাই, এটা জাস্ট র্যান্ডম। এটা পাসপোর্টে দিছি আমি, এটাতে এনআইডি তেও বানাইতে পারতাম, ড্রাইভিং লাইসেন্সও বানাইতে পারতাম। যেখানে আপনি বানান এটার কোনো ডিজাইন সেন্স। আমরা কি করতে পারি, আমরা আসলে এই যে নিউ ডেটাবেস, মানে কি, ডেটাবেজের একটা ক্লাস আছে না, ডেফিনেটলি ডেটাবেজের যে ক্লাসটা, রাইট? আমরা যেটা করতে পারি, এই ডেটাবেজের ক্লাসের ভিতরে আমরা একটা ডেটাবেজের অবজেক্ট বানায় রাখবো, নিউ ডেটাবেস। বুঝতে পারছেন? সেইটা কি পাসপোর্টের ভিতরে বানানোর থেকে বেটার হবে না? কি মনে হয়? জি স্যার। কারণ এখন যখন পাসপোর্টের ভিতরে আমার ডেটাবেজের অবজেক্ট লাগবে, ও তো জানে ডেটাবেজের ক্লাসটা এখানে আছে, তো ও জাস্ট ডেটাবেজের ক্লাসটাকে কল দিবে, বলবে যে আমাকে ওই অবজেক্টটা দিয়ে দাও, দিয়ে দিবে। এনআইডির যখন প্রয়োজন হবে, ও তো জানবে যে ডেটাবেজ লাগতেছে, তাহলে কার কাছে যাবো, আমি পাসপোর্টের কাছে যাবো নাকি ডেটাবেজের কাছে যাবো, কোনটা মোর সেন্স মেক করে? অবশ্যই ডেটাবেজের কাছে যাবো। আমি ডেটাবেজকে কল দিব যে ব্রো আমাকে ওই মানে অবজেক্টটা দিয়ে দাও। তারপরে ড্রাইভিং লাইসেন্সও সেম, ওর যখন ডেটাবেজ লাগবে ও হচ্ছে কি করবে, ডেটাবেজ ক্লাসের কাছে যাবে। কিন্তু খেয়াল করেন ডিফারেন্সটা কি, আগে যেটা হচ্ছিল, আগেও কিন্তু ডেটাবেজের কাছে যাচ্ছিল, কিন্তু ডেটাবেজকে বলতেছিল যে আমাকে একটা নতুন অবজেক্ট বানায় দাও।
আর এখন কি বলবে? এখন বলবে যে তুমি সবসময় পার্মানেন্টলি যে অবজেক্টটা বানায় রাখছো ওই অবজেক্টটাই বারবার দাও। ঠিক আছে? তো তার মানে আমাদের এখানে কি করতে হইতেছে যে এই ডেটাবেস ক্লাসটাকে আমরা এমন ভাবে স্ট্রিক্ট করে দিব যাতে ও হচ্ছে শুধু একটা অবজেক্টই বানাইতে পারবে, এবং এরপরে দুনিয়ার যে কোনো জায়গায়, সিস্টেমের যে কোনো জায়গায় যদি ওই অবজেক্টের প্রয়োজন পড়ে, ওরা জাস্ট শুধু ডেটাবেস ক্লাসের কাছে বলবে যে ভাই আমাকে ওই অবজেক্টটা দাও, আর ওই অবজেক্টটা হচ্ছে ওদেরকে রিটার্ন পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো আমি স্যার এখানে কি প্রত্যেকটা কি স্যার আলাদা আলাদা নিউ ডাটাবেস করবে এখানে ডাটাবেসের না, ভিতরে? আলাদা আলাদা করবে না, একটাই বানাই রাখবে, ওই একটাই বারবার দিতে থাকবে। মানে পাসপোর্টের জন্য, এনআইডি কার্ডের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য একটাই হবে? মানে এটার জন্য তিনটার জন্য তিনটা আলাদা হবে না নাকি এরকম? নাকি একটাই হবে স্যার? একটা অবজেক্টই আর কি পাঠাবে। আমরা এখানে ধরে নিতেছি যে আপনার একই ডেটাবেজে ধরেন পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স সবকিছু ডেটা আছে, এটা জাস্ট ধরে নিতেছি। বাট ইনিশিয়ালি আমরা কি দেখছিলাম, সবাই নিজেদের মতো আলাদা আলাদা অবজেক্ট বানায় নিতেছে। আমরা বলতেছি যে আলাদা আলাদা অবজেক্ট বানায় নিলে তো লস, আমার মেমোরি লস, আমার হচ্ছে অনেক রিসোর্স লস। আমরা সেইটা না করে একটা অবজেক্টই বানাবো, সেইটাই বারবার বারবার রিইউজ করবো, পাসপোর্টের সময়, এনআইডির সময়, ড্রাইভিং লাইসেন্সের সময়, সিস্টেমের যে কোনো জায়গায় যেখানে হচ্ছে আপনার ডেটাবেজের অবজেক্ট লাগে সেখানে আমরা এটা রিইউজ করব। বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে দুইটা সমস্যা দেখাইছি। একটা সমস্যা হচ্ছে যে যদি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা অবজেক্ট বানান সেটাও সমস্যা, আবার যে কোনো একটা জায়গায় অবজেক্ট বানায় ওইটা যদি হচ্ছে ক্লাসের ভিতর দিয়ে অন্য জায়গায় পাস করেন সেটাও সমস্যা, দুইটাই বাজে ডিজাইন। তো বেটার ডিজাইনটা কি, যে যেই ক্লাসের অবজেক্ট ওই ক্লাসের ভিতরেই আমরা ওই ক্লাসের অবজেক্টকে বানায় রাখবো এবং ওই একটা বানায় রাখবো। ঠিক আছে? ওই একটাই হচ্ছে বারবার হচ্ছে সবাই রিইউজ করবে। তো এখন এই যে একটা ক্লাসের একটা অবজেক্টিভ বানানো যাবে, এইটা আমরা কিভাবে ফোর্স করতে পারি এবং হচ্ছে সেইটাকে সবার ইউজ করার মতো করে কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। এইটাই হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন। তো প্রবলেমটা কি বোঝা গেছে? আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদেরকে প্রবলেম বুঝাইছি, সলিউশন কিন্তু দেখাই নাই। প্রবলেমটা কি, যে আমাদের হচ্ছে একই ক্লাসের একটার বেশি অবজেক্ট বানানো যাবে না, এটা হচ্ছে এনফোর্স করতে হবে। এবং দেন আরেকটা পার্ট কি, যে সবাই হচ্ছে যখন চাই তখন ওই যে যেই একটা অবজেক্ট বানানো আছে ওই অবজেক্টটা তাকে পাস করতে হবে। বোঝা গেছে প্রবলেমটা? আবার বলবো? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে যে একটা ক্লাসের একটাই অবজেক্ট বানাইতে দেওয়া যাবে, মানে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে যে একটার বেশি যাতে বানাইতে না পারে, রাইট? এন্ড সেকেন্ড হচ্ছে কি, যে যেই অবজেক্টটা বানানো হবে সেই অবজেক্টটা যাতে সব জায়গায় রিইউজেবল হয়। তো সবার ওই অবজেক্টে অ্যাক্সেস থাকতে হবে। বুঝতে পারছেন? এখন এইটা আমরা মানে প্রবলেমটা কোত্থেকে আসছে এটা এটুকু তো বোঝা গেছে, তাই না? যে মাল্টিপল বানাইলে সমস্যা ডেটাবেজের কনটেক্সটে, আবার হচ্ছে আপনার কি বলে যে পাস করে করে করলেও সমস্যা, কারণ পাসপোর্ট কেন আমাকে ডেটাবেস পাস করবে, দ্যাট ডাজ নট মেক এনি সেন্স, রাইট? তো এখন আসেন আমরা হচ্ছে এটার সলিউশনটা দেখি সিঙ্গেলটন প্যাটার্ন। ওকে, তো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে যে সামটাইমস উই হ্যাভ টু এনশিওর দ্যাট এ ক্লাস হ্যাজ জাস্ট এ সিঙ্গেল ইনস্ট্যান্স, এর বেশি ইনস্ট্যান্স নাই, রাইট? এন্ড অলসো সেকেন্ড প্রবলেম কি, যে উই হ্যাভ টু প্রোভাইড এ গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট টু দ্যাট ইনস্ট্যান্স। আমি কিন্তু এই দুইটা প্রবলেমে বুঝাইলাম এতক্ষণ ধরে। আমাদের একটা ক্লাসের একটার বেশি ইনস্ট্যান্স হওয়া যাবে না, এবং কি যেই ইনস্ট্যান্সটা থাকবে ওইটাতে একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট থাকতে হবে যাতে যে কেউ এটাকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। বোঝা গেছে? Okay. এখন এই সিনারিওটা কিন্তু মানে নিশ, এটা কিন্তু আপনি ইচ্ছা হইলে আর অ্যাপ্লাই করে দিলেন, বিষয়টা এমন না। যেই কারণে আমি এই যে ডেটাবেজের কনসেপ্ট এতক্ষণ ধরে পেঁচায় পেঁচায় বুঝাইতেছি কেন, কারণ এই ডেটাবেজ এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে এই সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ করতে হয়। ঠিক আছে? না হইলে কি হয়, যে মাল্টিপল ডেটাবেজের অবজেক্ট হইলে আপনার সিস্টেম অনেক হেভি হয়ে যায়, মেমোরি অনেক বেশি খায়, এন্ড হচ্ছে এটা খুব বাজে একটা ডিজাইন হয়। তো এটা কিন্তু এমন না যে পার্সন ক্লাসেও আপনি জোর করে সিঙ্গেলটন মেরে দিবেন, পার্সন ক্লাসে তো ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট বানাইতেই হবে, নাহলে এটার কোনো সেন্স নাই। তো এটা খুবই পার্টিকুলার কনটেক্সটে হচ্ছে আমরা ইউজ করি এই ডিজাইন প্যাটার্নটা। ডেটাবেজ একটা উদাহরণ, আরেকটা উদাহরণ হইতে পারে লগ করি না আমরা, লগ, রাইট? তো সিস্টেমের যে কোনো জায়গা থেকে তো আমাদের লগ লিখতে হইতে পারে। লগ বুঝেন আপনারা? যেমন আপনারা আইডি তে যখন কোড চালান তখন হচ্ছে এরর আসে না, এরর লগ বলি না আমরা এটাকে, এরর লগ। লগ মানে হচ্ছে যে কোথায় কি হইতেছে এটার একটা মানে লগ লিখে রাখা। তো আহ ওই লগের ক্লাসের অবজেক্টে হচ্ছে আমরা সিঙ্গেলটন প্যাটার্ন ইউজ করতে পারি।
কারণ হচ্ছে যে সিস্টেমের যে কোনো জায়গা থেকে লক করা লাগে, সো লগের যে অবজেক্টটা ওইটা আসলে সিস্টেমের যে কোনো জায়গা থেকে লাগতে পারে। কিন্তু আমরা যদি এক একবার হচ্ছে নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করি, এটা আসলে কোনো সেন্স মেক করে না। কারণ সব লগ গিয়ে একই জায়গায় লেখা হয়, একটা টেক্সট ফাইল বা একটা লগ ফাইলে হচ্ছে লেখা হয়। তো এই জন্য আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েটের কোনো দরকার হয় না, আমরা আসলে সিঙ্গেলটন একটা লগ অবজেক্ট দিয়ে যে কোনো জায়গা থেকে লগ লিখতে পারি। তো এটা হচ্ছে আরেকটা উদাহরণ যেখানে সিঙ্গেলটন প্যাটার্ন অ্যাপ্লাই করা আর কি উচিত। ওকে, আই থিঙ্ক আমি অনেক পেঁচাইছি আপনাদেরকে ফিলোসফিটা বোঝানোর জন্য, বাট এখন মানে আবসা আবসা বুঝছেন, এখন কোডে গেলে হচ্ছে আরো বেটার। ওকে, সো এখন কোডে গেলে হচ্ছে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো কোডে গিয়ে আপনাদেরকে আমি একটু বুঝাই। তো ধরেন আমাদের একটা ডেটাবেস ক্লাস আছে, রাইট? ডেটাবেস, ওকে, সবাই দেখতে পাচ্ছেন কোড? জি স্যার। যে কোনো কিছু না বুঝলে একটু বললেন, আসলে অনলাইনে খুব ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে হচ্ছে আপনার আপনি কি বুঝতেছেন কিনা, বা আপনি নিজেও আপনার নিজের জন্য বোঝা ডিফিকাল্ট যে আপনি বুঝতেছেন কিনা। যাই হোক, পরে আমরা অফলাইনে গেলে তখনও যদি কোনো সমস্যা থাকে ওই ওই অবধি আপনি আমার কাছ থেকে ই করে নিতে পারবেন, ওইটা প্যারা নাই। বাট আপাতত একটু চেষ্টা করেন বোঝার, কারণ আই থিঙ্ক আপনারা অনেকদিন হচ্ছে ই করেন নাই। ওকে, অনেকদিন ওপি করেন নাই, তো এটা একটু ঘাটতে হবে আপনাদেরকে, মানে ওপির জিনিসগুলা। বাট যে ল্যাঙ্গুয়েজে করেন ইটস ফাইন, বাট করতে হবে আর কি। Okay, তো আমরা জাভাতে যদি করি, তো আমরা এইভাবে একটা ক্লাস লিখতে পারি, পাবলিক ক্লাস ডেটাবেস, রাইট? এটুকু তো আমরা সবার খেয়াল থাকা উচিত। তো এরপরে আমরা সবাই একটা জিনিস জানি না যে কনস্ট্রাক্টর লেখা লাগে, মনে আছে কনস্ট্রাক্টর? সো জি স্যার। পাবলিক ডেটাবেস এরকম করে আমরা একটা কনস্ট্রাক্টর লিখতে পারি, তাই না? আপনারা যারা যদি ইন্টেলিজ ইউজ করেন, ইন্টেলিজে আসলে যে কোনো কিছু জেনারেট করা যায়, কোড লেখাও লাগে না, আরো ইজি। তো এইভাবে আমরা একটা কনস্ট্রাক্টর লিখতে পারি। এখন ধরেন মেইন ফাংশনের এখান থেকে আম, যদি আমি হচ্ছে ডেটাবেজের একটা হচ্ছে আপনার কি বলে অবজেক্ট বানাইতে চাই, তাহলে আমি এই যে এইভাবে একটা অবজেক্ট বানাইতে পারি, মনে আছে? ওকে, এখন খেয়াল করেন যে যখন আমরা নিউ দিয়ে অবজেক্ট বানাই তখন আসলে কি হয়, কেউ কি জানেন? আমরা যখন নিউ দিয়ে এই যে নিউ ডেটাবেস, দেখেন তো এটা কিসের মতো দেখতে, এই পার্টটা, এই পার্টটা দেখতে কিসের মতো? এখানে দুইটা ব্র্যাকেট আছে। ফাংশন। হ্যাঁ, এটা এটা কোন ফাংশন? এই কনস্ট্রাক্টর ফাংশনের মতো না দেখতে? জি। যখন আমরা হচ্ছে নিউ দিয়ে ডেটাবেস দেখি, এই যে এইটুকু আসলে যেটা করে কনস্ট্রাক্টরকে কল করে, মনে আছে? এন্ড এই যে এই ডেটাবেসের এই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে ধরেন আমি যদি ইন্টিজার আই দিই, রাইট? তাহলে দেখেন এখানে প্রবলেম দেখাইতেছে। কেন প্রবলেম? কারণ হচ্ছে যে এই জায়গাটাতে দেখেন লাল দেখাচ্ছে। এখানে যদি আমি রাখি, ওই যে বলতেছে যে ওর এক্সপেক্ট করতেছে যে একটা ইন্টিজার পাঠাবো। তো এই দেখেন আমি যদি 5 পাঠাই তাহলে আবার লাল নাই। তার মানে কি, আমি যখন এখানে নিউ ডেটাবেস কল করতেছি, ও আসলে এই ফাংশনটাকে কল করতেছে, কনস্ট্রাক্টরকে কল করতেছে। বোঝা গেছে? ওকে, তো আমাদের আসলে 5-এর দরকার নাই। ওকে, তো আমি যখন নিউ দিয়ে দিতেছি ওইটা কল হইতেছে, রাইট? তাহলে আমাদের আহ, আহ, প্রথম প্রবলেমটা কি ছিল, যে আমরা হচ্ছে অনলি একটা সিঙ্গেল ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দিব, এর থেকে বেশি ক্রিয়েট করতে দিব না। ওকে, তো এইটা সলিউশন হচ্ছে যে আমরা শুরুতে ধইরা নিতেছি কোনো ইনস্ট্যান্সই আমরা ক্রিয়েট করতে দিব না। ওকে, এখন আমাকে বুঝান লজিকের খেলা, মানে লজিক্যালি চিন্তা করেন যে আমরা কনস্ট্রাক্টর কল করে কি করি, অবজেক্ট বানাই। এটুকু বুঝছি আমরা। এই যে নিউ ডেটাবেস দিয়ে কি অবজেক্ট বানাইতেছি যেটা ডিবির ভিতরে রাখতেছি, এন্ড এটা কল করলে কি হইতেছে,
কনস্ট্রাক্টর কল হইতেছে, আমরা কনস্ট্রাক্টর কল করে অবজেক্ট বানাই। এখন আমরা এমন সিস্টেম করতে চাই যাতে অবজেক্ট বানানো না যায়, তাহলে আমাদের আসলে কি করতে হবে বলেন তো? এনি আইডিয়া? আমরা এমন করতে চাইতেছি যে কেউ ডেটাবেজের অবজেক্ট বানাইতে পারবে না, আর অবজেক্ট বানানোর জন্য আমরা জানি যে কনস্ট্রাক্টর কল করতে হয়। তাহলে আমরা যদি এমন একটা জিনিস এনফোর্স করতে চাই যে কেউ অবজেক্ট বানাইতে পারবে না, তাহলে আমাদের কি করতে হবে? চিন্তা করেন, কোডটা দেখেন, চিন্তা করতেছেন? প্রাইভেট করে দেওয়া লাগবে। এক্স্যাক্টলি, রাইট আনসার, হাততালি। আমরা যদি এটাকে প্রাইভেট করে দিই, দেখেন এই যে আবার এরর হয়েছে। কেন এরর হয়েছে? কারণ এই যে নিউ ডেটাবেজ, এটা আর আপনি কল দিতে পারবেন না, রাইট? তো যখনই আপনি নিউ ডেটাবেজ কল দিতে পারবেন না, তার মানে কি? তার মানে আপনি অবজেক্টও বানাইতে পারতেছেন না, এই ডিবির ভিতরে আপনি অবজেক্টও পাবেন না। বোঝা গেছে? কে কে বুঝি নাই? আচ্ছা, কে কে বুঝছি বলেন? কেউ বুঝিও নাই, কেউ বুঝেন নাই? একটু রেসপন্স করেন, বুঝছি বা বুঝি নাই। স্যার বুঝছি স্যার। তো বেসিক্যালি আমরা যদি কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট বানায় দিই, তাইলে এইটা তো এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে কল দিতে পারবে না কেউ। বোঝা গেছে? আর কল দিতে না পারলে, কনস্ট্রাক্টর যদি আপনি কল দিতে না পারেন, তার মানে এই ক্লাসের বাইরে থেকে কেউ আসলে অবজেক্ট বানাইতেও পারবে না। তো ভেরি সিম্পল একটা হচ্ছে কি মেকানিজম। ওকে, তো আমাদের প্রথম প্রবলেমের কিছু পার্ট কিন্তু ডান, যে ডেটাবেজের কনস্ট্রাক্টরকে আমরা প্রাইভেট করে দিছি। তো এখন এই ক্লাসের বাইরে কেউ হচ্ছে কি করতে পারবে না, এই ক্লাসের অবজেক্ট বানাইতে পারবে না। কিন্তু মজার জিনিসটা খেয়াল করেন, আমাদের কি বলা ছিল যে একটা অবজেক্ট বানাইতে পারতে হবে না, রাইট? একটা অবজেক্ট বানাইতে পারতে হবে। এবং আমরা এখানে যখন ছবি আঁকতেছিলাম, তখন আমরা কি কি করছি, যে এই অবজেক্ট আমরা কোথায় বানাবো? এই ক্লাসের ভিতরেই বানাবো না? খেয়াল করছেন? তো ক্লাসের ভিতরে বানাইতে তো আসলে এই যে প্রাইভেটের কোনো ইম্প্যাক্ট নাই। প্রাইভেট করলেও কি এটাকে এই ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে না? যাবে কিনা? আমি এই মেথডটাকে প্রাইভেট করে রাখছি, এখন এই ক্লাসের অন্য মেথড থেকে কি আমি এটা কল দিতে পারবো না? এটা কি বুঝেন যে কল দিতে পারবো? প্রাইভেট মানে কি, যে আমার ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু আমার ক্লাসের ভিতর থেকে তো অ্যাক্সেস করা যাবে। এগুলো কি মনে আছে প্রাইভেট পাবলিকের মিনিং? জি স্যার। তো এখন ধরেন আমরা একটা র্যান্ডমলি একটা জাস্ট আমরা একটা ফাংশন আঁকবো, ফাংশন লিখি যে ফাংশন, ঠিক আছে, ফাংশন। ওকে, তাহলে আমরা চাইলে এর ভিতরে ডেটাবেস বানাইতে পারবো না? ডেটাবেস ডিবি ইকুয়াল টু হচ্ছে নিউ ডেটাবেস। দেখেন এখানে কিন্তু এরর দেয় নাই। কেন এরর দেয় নাই? কারণ এটাকে প্রাইভেট করা। প্রাইভেট করা মানে কি, যে আমার ক্লাসের বাইরে থেকে কেউ ইউটিলাইজ করতে পারবে না, কিন্তু আমার ক্লাসের ভিতর থেকে তো আমি ইউটিলাইজ করতে পারবো, তাই কিনা? ওকে, তো এই জন্য এখানে কিন্তু এরর নাই। ওকে, তো এই যে যে একটা ইনস্ট্যান্স বানানোর কথা, সেই একটা ইনস্ট্যান্স কিন্তু আমরা এখানে বানাই ফেলছি, খেয়াল করছেন? এবং এই একটা ইনস্ট্যান্স বাদে এই ক্লাসের বাইরে থেকে আর কোনো ইনস্ট্যান্স বানানো পসিবল? প্রাইভেট করে রাখলে আর কোনো ইনস্ট্যান্স কি বানানো পসিবল ডেটাবেজের? মানে আমি যদি এইভাবে কোড করে রাখি, তাহলে পুরো সিস্টেমে ডেটাবেজের কি একটার বেশি ইনস্ট্যান্স থাকবে? না। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল, যে এনশিওর দ্যাট এ ক্লাস হ্যাজ জাস্ট এ সিঙ্গেল ইনস্ট্যান্স, এই পার্টের প্রবলেম সলভ কিনা? কারণ একটার বেশি তো ইনস্ট্যান্স বানাইতে আমরা দিতেছি না, প্রাইভেট করে ফেলছি। তো এক নাম্বার প্রবলেমের সলিউশন ডান। এখন দুই নাম্বার প্রবলেমে আসে। দুই নাম্বার প্রবলেম বলতেছে যে আমরা যেই ইনস্ট্যান্সটা এই ক্লাসের ভিতরে বানাইলাম, এই যে ফাংশনের ভিতরে, এইটা এমন ভাবে রাখতে হবে যাতে পুরা সিস্টেমের যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারে। তার মানে এই কি বলে যে এইটাকে অবজেক্ট হিসেবে অ্যাক্সেস করতে পারে। তো এইটা আমরা কিভাবে করতে পারবো? এখন খেয়াল করেন যে পুরা সিস্টেমে কেউ কিন্তু কোথাও ডেটাবেজের অবজেক্ট বানাইতে পারবে না, পারবে? নিজে কিন্তু অবজেক্ট বানাইতে পারবে না। তাহলে যদি অবজেক্ট বানাইতে না পারে, আপনারা একটা জিনিস মনে হয় এদের পড়ছেন, ভুলে গেছেন, বা হচ্ছে হয়তো পড়ানো হয় নাই। সেটা হচ্ছে আমরা যখন কোনো ক্লাসের অবজেক্ট বানাইতে না পারি, তাহলে আমরা আসলে ওই ক্লাসের কোনো কিছু হচ্ছে অ্যাক্সেস কিভাবে করব? যেমন ধরেন এই যে এই ফাংশনটা,
এই ফাংশনটা আমরা নর্মালি যদি কল করতে হয় তাহলে আমাদের কি করা লাগে, আগে একটা ডিবি অবজেক্ট বানানো লাগে না, তারপরে বানায় ডিবি ডট ফাঙ্ক এরকম দিতে হয় না, মনে আছে? এভাবে দিতে হয় কিনা? না, আমরা আমরা আগে যেভাবে কোড করছি, কিন্তু এখন তো আমি ডিবি অবজেক্টটাই বানাইতে পারবো না, কারণ আমার এই যে এইটা বন্ধ করে দিছে, তাই কনস্ট্রাক্টরটা। তাহলে যদি এইটা আমি কল দিতে না পারি, তাহলে তো আমি এই যে ফাঙ্ক ডিবি ডট ফাঙ্ক এইটাই বা কল করবো কিভাবে? এটা একটা সমস্যা না? ওকে, তাইলে অবজেক্ট বানাইতে পারতেছি না, কলও দিতে পারতেছি না, তো বিগ প্রবলেম। তো এইটার সলিউশন কি ছিল আপনারা মনে করে দেখেন, যে আমরা একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক একটা কিওয়ার্ড ছিল জাভাতে, মনে আছে? স্ট্যাটিক একটা কিওয়ার্ড ছিল, রাইট? যেটা ওই যে মেইন ফাংশনের শুরুতে আমরা লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, রাইট? স্ট্যাটিক মানে কি বোঝায়, যে আপনি যখন যে কোনো মেথড বা যে কোনো ভ্যারিয়েবলকে যখন আপনি স্ট্যাটিক করে দিবেন, এইটার মানে হচ্ছে, তো আমি দেখাই এগেন ছবি এঁকে, যে নর্মালি আমরা যখন হচ্ছে তো ধরেন এইটা হচ্ছে ক্লাস, ওই ক্লাসের আমি তিনটা হচ্ছে ভ্যারিয়েবল করছি, তাই না? তিনটা ভ্যারিয়েবল করছি, ওকে। তো এইটাতে ধরেন পার্সন একটা ক্লাস, এন্ড এইখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে যে স্ট্রিং নেম, ওকে। তো এখন এটা যদি আমি তিনটা অবজেক্ট বানাই, তাহলে আসলে ধরেন নেম ইকুয়াল টু ইয়াসিন হইতে পারে, নেম ইকুয়াল টু সাজিদ হইতে পারে, নেম ইকুয়াল টু অ্যাডাম গিলক্রিস্ট হইতে পারে, ওকে। এখন বিভিন্ন বিভিন্ন নাম হইতে পারে। তো স্ট্যাটিক যেটা করে, যে আপনি যদি এই স্ট্রিংটাকে স্ট্যাটিক বানাই দেন, স্ট্যাটিক স্ট্রিং, ওকে, তাহলে ও যেটা করে, যে খেয়াল করেন নর্মালি কি হয়, যে ক্লাসের যে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট প্রত্যেকের জন্য ওই ভ্যারিয়েবলটা আলাদা আলাদা মেমরি বরাদ্দ করে, বুঝতেছেন? তো এক অবজেক্টের মেমোরিতে ইয়াসিন রাখা হবে, আরেক অবজেক্টের মেমোরিতে সাজিদ রাখা হবে, আরেক অবজেক্টের মেমোরিতে গিলকিস রাখা হবে, ভ্যারিয়েবল কিন্তু সেম। কিন্তু আপনি যখন স্ট্যাটিক করে দিতেছেন, এই নেম জিনিসটা এটা আসলে অবজেক্টের ওনারশিপে আর যায় না, এটা কার ওনারশিপে চলে যায়? এটা চলে যায় ক্লাসের পার্সোনাল ওনারশিপে। তো এই নেমের জন্য আসলে একটাই মেমোরি থাকে, যেটা হচ্ছে ক্লাসের ডিরেক্টলি আন্ডারে থাকে, বুঝতে পারছেন? তো এই নেমটার ভ্যালু যদি এমন হয়, যে এখানে আপনি যদি ইয়াসিন রাখেন, তাইলে সব জায়গায় অটোমেটিক্যালি ইয়াসিনই থাকবে। বেসিক্যালি অবজেক্টের সাথে ওইটার ডিরেক্ট কোনো সম্পর্কই নাই। এটা ভ্যারিয়েবলটা কার হয়ে যাবে? ক্লাসের ভ্যারিয়েবল, অবজেক্টের আর থাকবে না। কথাটা কি বুঝতে পারছেন স্ট্যাটিকের মিনিং? তো স্ট্যাটিক দিলে ওই ভ্যারিয়েবলটা বা ওই ফাংশনটা আর অবজেক্টের আন্ডারে থাকে না, ওইটা ক্লাসের ওনারশিপে চলে আসে। এবং ওইটা যদি তার কোনো অবজেক্ট থেকেও থাকে, সব ক্লাসের অবজেক্টই ক্লাসেরটা ইউজ করে, নিজের পার্সোনাল কিছু থাকে না। তো স্ট্যাটিকের মানেই হচ্ছে এটা। এটা একটু সার্চ দিয়ে স্ট্যাটিক কিওয়ার্ডটার মিনিং একটু পড়ে দেখেন, একটু পড়লে আই থিঙ্ক বুঝতে পারবেন, এটা আপনার ওপির আন্ডারে আর কি থাকার কথা। এখন খেয়াল করেন স্ট্যাটিকের মজাটা কি, যে আমরা এখানে শুরুতে কি হয়েছিল, যে আমরা এই যে অবজেক্ট বানায় কল করতে পারতেছি না ফাংশনটা। তো এখন যদি আমরা ফাংশনটাকে স্ট্যাটিক করে দিই, তাইলে আসলে ফাংশনটা কি হইলো, ফাংশনটার অবজেক্টের আন্ডারে কিন্তু নাই, কার আন্ডারে চলে গেছে? ডেটাবেস ক্লাসের আন্ডারে গেছে কিনা, বুঝতে পারছি তো? ওকে, তাহলে যদি ক্লাসের আন্ডারে চলে যায় অবজেক্টের আন্ডারে না থেকে, তখন আমরা ডিরেক্টলি ওই ক্লাসের নাম ধরে ওই ফাংশনকে কল দিতে পারি। দেখেন কোনো এরর দিছে, বুঝতেছেন? তো জাস্ট স্ট্যাটিক দিছি দেখে আমি কিন্তু এখানে ওই ক্লাসের ডিরেক্টলি নাম ধরে, আমি কিন্তু কোনো অবজেক্ট বানাই নাই ওই ক্লাসে, ওই ক্লাসকে আমি ডিরেক্টলি অর্ডার করতেছি যে তোমার ওই ফাংশনটা আমাকে ইউজ করতে দাও। কারণ কি, কারণ ওই ওই ফাংশনটাকে আমি স্ট্যাটিক লিখে দিছি, তার মানে এইটার কোনো অবজেক্টের ওনারশিপে নাই, এটা আছে কি ওই ক্লাসের ওনারশিপে, ঠিক আছে? তো এই জন্য ডিরেক্টলি ক্লাসের নাম ধরে হচ্ছে আমি এটাকে হচ্ছে কল করতে পারবো। এখন তাইলে এখানে আমি একটা হচ্ছে নতুন ডেটাবেস বানাইছি, তো আমরা কি করতে পারি, এই ডেটাবেসটাকে রিটার্ন করে দিলেই তো হচ্ছে আপনার সবাই হচ্ছে অ্যাক্সেস করে ইউজ করতে পারবে, তাই না?
আমরা রিটার্ন ডিবি দিলাম, আর এখানে ভয়েড এর জায়গায় তাহলে টাইপ কি হবে, রিটার্ন টাইপ হবে ডেটাবেস। এটা তো বুঝি আমরা, রাইট? বুঝি কিনা? হ্যাঁ, তো একটা অবজেক্ট বানায় ওইটাকে যদি আমরা রিটার্ন করে দিই, তাহলে ওইটা আমি এখান থেকে ধরতে পারবো। তো এখানে আবার ধরেন আপনি দিলেন ডেটাবেস ডিবি ইকুয়াল টু হচ্ছে ডেটাবেস ডট ফাঙ্ক, তাহলে এই যে ডিবির ভিতরে আমার কি ওই অবজেক্টটা চলে আসলো না? আসলো কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইভাবে হচ্ছে আমরা কি একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট দিতে পারি। ওকে, তো এটাকে আমরা একটা সুন্দর নাম দিতে পারি, যে ফাঙ্ক না দিয়ে আমরা দিতে পারি যে হচ্ছে গেট ইনস্ট্যান্স। ওকে, এটা একটা মোটামুটি কমন নাম, যে ফাঙ্ক দিলে তো বোঝা যায় না, তো আমরা একটা ভালো নাম দিলাম যে গেট ইনস্ট্যান্স, ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্স, তার মানে বুঝাইতেছে ডেটাবেসের ইনস্ট্যান্স চাইলে এই ফাংশনটা কল করো। ঠিক আছে, এখন আমি আর কি ধাপে ধাপে বুঝাইতেছি। সমস্যাটা কি দেখেন, এইটা কিন্তু একটা লোকাল ভ্যারিয়েবল। তো এই ফাংশনটা শেষ হওয়ার সাথে সাথে এই লোকাল ভ্যারিয়েবলটা আসলে ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল পড়ছি না? লোকাল ভ্যারিয়েবল কিন্তু ফাংশন শেষ হওয়ার সাথে সাথে লোকাল ভ্যারিয়েবল মেমোরি থেকে ধ্বংস হয়ে যায়। তো আমরা যদি এই আকারে রাখি তাইলে আবার কি, যে ওই এখানে পাস করার সাথে সাথে এই ভ্যারিয়েবলটা আসলে এই অবজেক্টটা ধ্বংস হয়ে যাবে। তো আমাদের আসলে একটা গ্লোবাল ভ্যারিয়েবল লাগবে। তো আমরা গ্লোবালি আসলে একটা ভ্যারিয়েবল বানাই, যে ডেটাবেস ডিবি। ওকে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা বানাবোটা হচ্ছে আপনার এই যে এখানে, ঠিক আছে, যে নিউ ডেটাবেস দিয়ে এখানে বানাবো। তো আমরা যদি এখানে দিস ডট ডিবি দিই, তাহলে এই যে উপরে এটা বুঝাবে, রাইট, দিস ডট ডিবি, দেন ওইটার ভিতরে হচ্ছে আমি ডেটাবেসটা ঢুকাই দিব। ওকে, এখন এই যে এই ডিবিটা, এটাকে তো গ্লোবাল ভ্যারিয়েবল বানাইলাম, তাহলে এটা কি হইলো, এটা আমার অ্যাট্রিবিউট হয়ে গেল। তো এইটাও তো হচ্ছে প্রত্যেক অবজেক্টের জন্য কি আলাদা আলাদা হবে? হবে না তো, আমরা তো এগুলাতে ক্লাসের জন্য একটাই বানাইতেছি ইনস্ট্যান্স। তো এইটাকে আমরা এই কারণে স্ট্যাটিক বানাই দিব, স্ট্যাটিক। ওকে, এবং এই ডিবিটাকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেসও করতে দিব না, আমরা শুধু এই ফাংশনের মাধ্যমে অ্যাক্সেস করতে দিব। এই জন্য এটাকে প্রাইভেটও বানাবো। তো প্রাইভেট স্ট্যাটিক ডেটাবেস ডিবি। ওকে, ওকে, তো এই পর্যন্ত আসি, সবাই বুঝতে পারছি? Okay. এখন আরেকটা জিনিস খেয়াল করেন, যে আপনি প্রত্যেকবার যখন গেট ইনস্ট্যান্স কল করতেছেন, তখনই কিন্তু নতুন নতুন করে নিউ ডেটাবেস ক্রিয়েট হইতেছে, দেখছেন? কিন্তু আমাদের আসলে নিউ ডেটাবেস ক্রিয়েট করা লাগবে কখন? জাস্ট প্রথমবার, প্রথমবার নতুন ডেটাবেসটা ক্রিয়েট করা লাগবে। এর পরের বার তো অলরেডি ডিবির ভিতরে ওই ডেটাবেসের অবজেক্ট আছেই, আমার কি নতুন নতুন করে ক্রিয়েট করার দরকার আছে? দরকার নেই। সেই জন্য আমরা প্রত্যেকবার ঢোকার পরে একটা চেক করব, ইফ এই যে উপরে যে ডিবিটা আছে দিস ডট ডিবি ইজ ইকুয়াল টু নাল, এটা যদি নাল থাকে তাহলে হচ্ছে আমরা এই যে নতুন ডেটাবেসটা বানাবো, রাইট? আর যদি নাল না থাকে তাহলে আমাদের আর নতুন ডেটাবেস বানানোর দরকার নাই, যেটা আছে ওইটাই হচ্ছে আমরা রিটার্ন করে দিব। তো ইফ দিয়ে আমরা চেক করবো যে এটা কি প্রথমবার কিনা। তো প্রথমবার অবশ্যই এটা নাল থাকবে, যদি নাল থাকে মানে অলরেডি ক্রিয়েট করা না থাকে, তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। আর যদি অবজেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো ইফ এর ভিতরে ঢুকবে না, আর অবজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো এই জন্য আমরা ওটাকে রিটার্ন করে দিব। ওকে, এখানে আই থিঙ্ক স্ট্যাটিকের কিছু একটা জিনিস হচ্ছে, প্রাইভেট স্ট্যাটিক ডেটাবেস ডিবি। আচ্ছা, তো এই পর্যন্ত কে কে বুঝি নাই একটু বলেন। স্ট্যাটিকেরটা আপনাদের কাছে একটু কনফিউজিং লাগার কথা, কারণ এটা নতুন একটা কিওয়ার্ড আসছে, আই ডোন্ট থিঙ্ক ওপিতে কভার করছে, যদি এটা ওপির একটা ফান্ডামেন্টাল জিনিস। সো স্ট্যাটিকের কনসেপ্টটা একটু ঘেটে দেখেন। আমি যেটা বললাম যে স্ট্যাটিক দিলে যেটা হয়, যেই মেথডে বা যেই অ্যাট্রিবিউটে হচ্ছে এটা দিবেন, ওইটার অবজেক্টের আন্ডারে থাকে না, ওইটা ওই ক্লাসের জন্য একটা হয়ে যায়, সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়, ঠিক আছে? তো ওই ক্লাসের ওনারশিপের আন্ডারে চলে যায়। তো এই জন্য হচ্ছে আমরা স্ট্যাটিক দিতেছি, কারণ স্ট্যাটিক না দিলে আপনি এখানে হচ্ছে যে ডেটাবেজের নাম দিয়ে এই ফাংশনটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমরা স্ট্যাটিক দিতেছি, যাতে এই ফাংশনটা অ্যাক্সেস করা যায়। ওকে,
তো এখানে স্ট্যাটিক দিয়ে আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করলে ওই যে ওই একটা ইনস্ট্যান্সই বারবার আমাকে ব্যাক দিতে থাকবে। তো যখন নাল আসে তখন প্রথম আমি একটা ইনস্ট্যান্স বানাই নিব, আর এর পরের বার পুরো সিস্টেমের যে কোনো জায়গা থেকে যখন এই গেট ইনস্ট্যান্স ফাংশনটা কল হবে, ও একই ইনস্ট্যান্স বারবার বারবার রিটার্ন করতে থাকবে। তো এইটা হইতেছে এখানে সিস্টেম। এবং এখানে দেখেন কনস্ট্রাক্টরটা যেহেতু প্রাইভেট করে দেওয়া, তো এই ক্লাসের বাইরে থেকে কেউ আর নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে না। তো পুরো মেকানিজমটা কি হইলো, আমি আসলে দুইটা প্রবলেমে সলভ করলাম, যে আমার এই ক্লাসের বাইরে থেকে কেউ হচ্ছে ইনস্ট্যান্স বানাইতে পারবে না। আমি এই ক্লাসে একবারই একটা ইনস্ট্যান্স বানাবো, এবং সেই ইনস্ট্যান্সটাকে অ্যাক্সেস করার জন্য আমি একটা গ্লোবাল পয়েন্ট অফ অ্যাক্সেস দিয়ে দিলাম। এই ফাংশনটা যেই কল করবে সেই হচ্ছে এই ইনস্ট্যান্সটা ব্যাক পেয়ে যাবে। তো সে কিন্তু ওই ইনস্ট্যান্সটা ইউজ করে কাজ করতে পারবে, রাইট? এন্ড এখানে আরেকটা বোঝার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু জাস্ট শুধু প্যাটার্নটুকু ইমপ্লিমেন্ট করতেছি, বাট এখানে অবশ্যই ডেটাবেস ক্লাসে অন্যান্য যে পার্ট ওইগুলা উপরে নিচে থাকবে। তো আমরা যে কোনো ক্লাসকে যদি সিঙ্গেলটন ক্লাসের এই প্রবলেমটা আমরা ফেস করি, তখন জাস্ট ওই ক্লাসে যা যা আছে তার ভিতরে এই মেকানিজমটুকু আমরা বসায় দিব, তাহলেই ওই ক্লাসটা সিঙ্গেলটন ক্লাস হয়ে যাবে। এখন এখানে আপনারা দেখেন ইসের যদি সলিউশনটা যদি দেখেন, যে কি বলতেছে, মেক দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর প্রাইভেট টু প্রিভেন্ট আদার অবজেক্টস ফ্রম ইউজিং দ্য নিউ অপারেটর উইথ দ্য সিঙ্গেলটন ক্লাস। এটা আমরা ফার্স্টে করছি। দেন কি করতেছে, ক্রিয়েট এ স্ট্যাটিক ক্রিয়েশন মেথড, এই যে আমরা গেট ইনস্ট্যান্স যে মেথডটা বানাইলাম, স্ট্যাটিক একটা মেথড দ্যাট অ্যাক্টস অ্যাজ এ কনস্ট্রাক্টর আন্ডার দ্য হুড। দিস মেথড কলস দ্য প্রাইভেট কনস্ট্রাক্টর টু ক্রিয়েট অ্যান অবজেক্ট অ্যান্ড সেভস ইট ইন এ স্ট্যাটিক ফিল্ড, যেটা আমরা করছি, তাই না? তো আমরা আন্ডার দ্য হুড কি করছি, যে একটা প্রাইভেট কনস্ট্রাক্টরটাকে কল দিয়ে একটা ইনস্ট্যান্স বানাই, সেটাকে এই যে প্রাইভেট স্ট্যাটিক ফিল্ডে হচ্ছে সেভ করে রাখছি। ওকে, গেল। তো রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজিটা দিছে গভর্নমেন্ট দিয়ে, আই থিঙ্ক আমরা ডেটাবেস দিয়ে এনাফ বুঝতে পারছি যে ডেটাবেসের আসলে একের বেশি ইনস্ট্যান্স আমাদের দরকার নাই। এখানে ডিজাইন দিয়েও দেখাইছে যে আমার হচ্ছে একটা ইনস্ট্যান্স, একটা অ্যাট্রিবিউট থাকবে ইনস্ট্যান্সের জন্য, দেন হচ্ছে একটা ফাংশন থাকবে যেটার ভিতরে আমি চেক করবো যে ওই ইনস্ট্যান্সটা নাল কিনা। যদি নাল হয় তাহলে অবজেক্ট বানাবো, নাল না হইলে অবজেক্টটা ব্যাক করে দিব। আহ, আর যদি নাল হয় তাহলে অবজেক্ট বানায় ব্যাক করে দিব। তো এখানে সিউডো কোডও দেখেন দেওয়া আছে, প্রাইভেট স্ট্যাটিক ফিল্ড ইনস্ট্যান্স এটসেট্রা, প্রাইভেট কনস্ট্রাক্টর, ডেটাবেস। ডেটাবেসের উদাহরণ দিয়ে এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে এই যে কোড দেখে মনে পড়লো, এইখানে কেন হচ্ছে এরর দেখাচ্ছে, কারণ আমরা দিস যখন ইউজ করি তখন আসলে বোঝাই কি, দিস দিয়ে বোঝায় হচ্ছে যে আপনার যে অবজেক্টের ভেতরে আছি ওই অবজেক্টটাকে। কিন্তু আমরা যেহেতু ডিবি কে স্ট্যাটিক বানাই দিছি, তো এইটা আসলে দিস দিলে কাজ করবে না, কারণ এই ডিবি তো আসলে অবজেক্টের আন্ডারে নাই, কিসের আন্ডারে আছে, ক্লাসের আন্ডারে। তো এখানে ডিরেক্টলি ডেটাবেস ডট ডিবি দিতে হবে, ডেটাবেস ডট ডিবি, কারণ এই ডিবিটা ডেটাবেসের জন্য একটাই আছে, স্ট্যাটিক করে দেওয়া হয়েছে। ওকে, আপনাদের রেসপন্স দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রবাবলি স্ট্যাটিক বুঝেন না। সত্যি কথা বলছি নাকি সবাই ঘুমায় গেছেন কোনটা? আচ্ছা, অনেকদিন পর দেখতেছি তো তাই একটু মনে পড়ছিল না। কি অনেকদিন পর দেখতেছেন, জাভা নাকি কোড? যাওয়া স্যার। যাওয়া স্যার। প্যারা নাই, প্যারা নাই। না, এই জন্যই আমি একটু ভেঙে চুরে বুঝাইতেছি, বাট এই জিনিসটা আসলে মানে অফলাইনে হইলে আরো বেটার কানেক্ট করে আপনারাও কোয়েশ্চেন করতে পারতেন, আরো বেটার ভাবে, সব বেটার হতো। তো অন্যগুলো আসলে আরো কমপ্লেক্স, বাট এটা অনেক ইজি। এখানে জাস্ট একটাই প্যারা, সেটা হচ্ছে স্ট্যাটিকটা অনেক সময় অনেকে বুঝতে পারে না। স্ট্যাটিক নিয়ে একটু ইউটিউবে একটা ভিডিও দেখা নিয়ে আই থিঙ্ক বুঝা যাবে। জি স্ট্যাটিক স্যার। হইতে আমি যেটা বললাম যে নর্মালি ধরেন স্ট্রিং নেম আছে, তো এটা প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা নেম হইতে পারে, কিন্তু আপনি যখন স্ট্যাটিক বসায় দিবেন ওইটা আসলে ওই অবজেক্টের আন্ডারে যায় না, ওইটা ক্লাসের আন্ডারে থাকে, এবং ওইখানে আপনি একটাই ভ্যালু বসাইতে পারবেন যেই ভ্যালুটা প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে শেয়ার করে। ওকে, এন্ড মেমোরিতেও ওই ভ্যালুটার জন্য একটাই জায়গা থাকে। স্ট্যাটিক মানে হচ্ছে এটা ক্লাসের ওনারশিপে চলে যাওয়া। তো আমরা এখানে পুরা মানে ফাংশনটা, অ্যাট্রিবিউটটা দুইটাই হচ্ছে ক্লাসের ওনারশিপে নিয়ে গেছি, কারণ আমাদের তো বাইরে থেকে আমরা ওই ক্লাসটার অবজেক্ট বানাইতে পারবো না। তো ওই ক্লাসটার যদি কোনো মেথডকে আমাদের অ্যাক্সেস করা লাগে, অবশ্যই এটাকে স্ট্যাটিক বানাই নিতে হবে, না হলে আমার কাছে তো অবজেক্ট নাই, অবজেক্টের ভিতর দিয়ে আমি অ্যাক্সেস কিভাবে করবো? এই জন্য ডেটাবেস ডট গেট ইনস্ট্যান্স এইভাবে যাতে আমরা লিখতে পারি, এই জন্য এটাকে স্ট্যাটিক বানানো হয়েছে। এন্ড দেন অবজেক্ট যেটা সেটাও হচ্ছে সবার জন্য একটা, সেই জন্য এটাকেও স্ট্যাটিক বানানো হয়েছে। এন্ড এইটা কি বুঝছেন, এই ইফটার কাজ,
কেন আমরা চেক করতেছি এটা নাল কিনা? কে বুঝছেন এটা বলেন? মানে এই ইফটা যদি আমি না দিই তাহলে কি হইতো? ধরেন এটুকু দিই না, তাহলে কি হইতো? তাহলে প্রতিবার ধরেন পাসপোর্ট ওয়ালা একবার গেট ইনস্ট্যান্স কল দিছে, এনআইডি ওয়ালা একবার গেট ইনস্ট্যান্স কল দিছে, ড্রাইভিং লাইসেন্স ওয়ালা একবার গেট ইনস্ট্যান্স কল দিছে, প্রত্যেকবার নতুন নতুন করে ডেটাবেস ক্রিয়েট হইতো, বুঝতেছেন? তো জি স্যার, এইটা, এটা কন্ডিশনটা চেক করেন আর বারবার। এটা হচ্ছে সমস্যা, যে যদি প্রত্যেকবার নতুন নতুন ভাবে ডেটাবেস নতুন করে বানায়, ডেটাবেস বানানো কিন্তু খুবই ব্যয়বহুল একটা কাজ, কারণ ডেটাবেসে কানেকশন হতে টাইম লাগে, রাইট? তো ডেটাবেসের একটা অবজেক্ট বানানো আসলে খুবই টাইম সাপেক্ষ একটা বিষয়। তো এই প্রবলেমটা দূর করার জন্যই তো আমরা এই যে সিঙ্গেলটন অ্যাপ্লাই করতেছি। তো এখানে যদি চেকিংটা না করেন তাহলে কিন্তু ওই সিঙ্গেলটন অ্যাপ্লিকেশনের ওই লাভটা আবার গায়েব হয়ে যায়। এই জন্য আমরা চেক করব কি, যে এটা কি প্রথমবার কিনা। প্রথমবার হইলে অবশ্যই এটা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েবল, এটা নাও থাকবে। তো প্রথমবার আমরা এটার ভিতরে একটা বানায় ঢুকায় রাখবো। পরের বার যখন ধরেন প্রথমবার পাসপোর্ট থেকে কল দিল গেট ইনস্ট্যান্স, তাহলে নাল পাইলো, বানায় ঢুকায় রাখছে এবং পাসপোর্টকে হচ্ছে এটা রিটার্ন করে দিচ্ছে। পরের বার যখন এনআইডি কার্ডের ওখানেও গেট ইনস্ট্যান্স কল করবে, তখন তো এসে দেখবে যে এখন আর নাও নাই, পাসপোর্টের ওই লোক তো, মানে পাসপোর্টের ওই কোড তো অলরেডি এসে ডেটাবেজে ঢুকায় গেছে, নতুন একটা ইনস্ট্যান্স ঢুকায় গেছে। তখন এই নাল হচ্ছে ফলস হয়ে যাবে, তো ইফের ভিতরে ঢুকবে না, জাস্ট যেটা আছে ওইটাই হচ্ছে রিটার্ন করে দিবে। ভেরি সিম্পল কোড, একটু দেখতে হবে এবং একটু হাতে করে দেখতে হবে, ঠিক আছে? আমি যেইভাবে এই যে ভেঙে ভেঙে করে দেখাইলাম না, এইভাবে একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? কারণ এই ওয়েবসাইটে গেলে আসলে ডিরেক্ট আপনাকে কোড দিয়ে দিবে। এখন যদি কোড ধরেন ডিরেক্টলি কপি করে নিয়ে বসায় করেন, তাহলে আসলে আপনার মানে প্যাটার্নটা আপনার বোঝা হবে না। তো এই জন্য অবশ্যই সাজেস্ট করবো যে এই যে এক একটা প্রবলেমকে, এখানে দুইটা প্রবলেমের আলাপ দেওয়া হয়েছে, ওই প্রবলেম গুলাকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে সলভ করতেছি সেটা হচ্ছে বুঝতে হবে। এন্ড এই কারণে যেটা চেষ্টা করবেন যে এই রিফ্যাক্টরিং গুরু ওয়েবসাইটে গিয়ে যেই ডিজাইন প্যাটার্নই শিখেন, কখনোই আগে সিউডো কোডে যাবেন না। ওকে, কখনোই আগে সিউডো কোডে যাবেন না, এটা মনে রাখবেন। কি করবেন, এখানে যে সলিউশনটা দেওয়া আছে না, স্টেপ বাই স্টেপ দেখেন, একটা স্টেপ, দুইটা স্টেপ, এইভাবে হচ্ছে এইটা দেখে কোড করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে এরপরে এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা দেখে কোড করার চেষ্টা করবেন। তারপরেও যদি না পারেন তাইলে সিউডো কোডে যাবেন। তারপরেও যদি না পারেন তাইলে হচ্ছে নিচে গিয়ে এই যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য কোডের এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরেন জাভাতে যদি আমি যাই, তো তখন গিয়ে হচ্ছে অ্যাকচুয়াল কোড দেখবেন। যদি ডিরেক্ট আপনি কোড দেখে ফেলেন তাইলে আসলে আপনার মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে না। তো আগে নিজে চেষ্টা করবেন, দেন না পারলে হচ্ছে কোডে যাবেন। ওকে, ওকে। তো আই হোপ সিঙ্গেলটন মোটামুটি বোঝা গেছে। আমাদের আজকের ক্লাসে শুধু সিঙ্গেলটনই আমি কভার করতে চাইছিলাম। আপনারা যেটা করবেন, সবাই হচ্ছে বাসায় সিঙ্গেলটনটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নেক্সট দিন আমি র্যান্ডমলি হচ্ছে স্ট্যাটিক বলতে কি বোঝায় এবং কেন আমরা স্ট্যাটিক ইউজ করছি এখানে, এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করব। এবং হচ্ছে সমস্যা হইতেছে যে এগুলো আসলে কোড যে করতে দিব, এগুলোতে অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ নেই। কেউ যদি কপি করে পেস্ট করে বসায় দেন, এটা তো আমার ভেরিফাই করার কোনো ওয়ে নেই। বাট আমি একটু সাজেস্ট করবো যেগুলো একটু কোড কইরেন, কারণ আমি ভার্সিটি ওপেন হইলে বলছিলাম যে এটার একটা মানে ডিজাইন প্যাটার্নের ল্যাব এক্সাম নিতে পারি। তো এই ইজি এন্ড সিম্পল গুলা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আসলে কমপ্লেক্স গুলো আরো বুঝবেন না। And যদি আমাদের এই কয়দিন অনলাইনে ক্লাস নিতে হয়, এটাও একটা প্যারা হবে। তো সব মিলে এটা ইটস গুড ফর ইউ যে আপনি একটু বেসিক গুলা প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে। আর এমনিতে হচ্ছে আপনাদের ওপির একেবারে বেসিক জায়গায় কি কোনো মানে কোশ্চেন্স আছে, যে ওপির বেসিক কোনো কিছু বুঝেন না বা সামথিং, মানে যেটা আর কি ধরেন 5 মিনিটে এক্সপ্লেইন করা যাবে? আই ক্যান ট্রাই আর কি। লাইক আপনারা যে ইনফ্যাক্ট আজকে না হইলেও কালকে পরের ক্লাসে বৃহস্পতিবার যদি ক্লাস হয়, বৃহস্পতিবার ক্লাসে আস্ক করতে পারেন যে পলিমরফিজম কি জিনিস, বা হচ্ছে ধরেন ইনহেরিটেন্স, এগুলো নিয়ে, এনক্যাপসুলেশন নিয়ে আপনাদের কোনো ডাউট আছে কিনা বা কনফিউশন আছে কিনা, এগুলো বলতে পারেন। তাহলে আমি হয়তো ওইগুলো হালকা টাচ করতে পারি। এমনিতে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম আমি অনেক আগে, লাইক কোড উইথ মস নামে হচ্ছে একটা লোক আছে। তো ওই লোকের একটা ওপির বেসিক একটা ভিডিও আছে, লাইক 4 পিলার্স অফ ওপি। ওপি কোড মস, রাইট? এই যে এইটা
4 pillars of so object oriented programming simplified. খুবই বেসিক একটা ভিডিও, 7 মিনিটের ভিডিও, বাট মানে এখানে আপনাকে একেবারে নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিং দিবে ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা পিলার আমরা পড়ছি না, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, তারপরে পলিমরফিজম, আর হচ্ছে একটা কি ছিল জানি, অ্যাবস্ট্রাকশন। অবস্ট্রাকশন। এই 4টার বেসিক একটা ওভারভিউ পেয়ে যাবেন, ঠিক আছে? এটা দেখতে পারেন, দেন একটু কোড টোড করে দেখেন, আরো কিছু ইউটিউব ভিডিও দেখেন, মানে ওপির একটা বেসিক একটু রিক্যাপ করেন। তো এটা আসলে আমি আরো বলতেছি কেন, কারণ যদি আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যান, ডেটা সায়েন্সে পড়তেছেন ভালো কথা, বাট ধরেন দেশের জবে যদি কোথাও যান, ওপি থেকে কিছু বেসিক কোয়েশ্চেন আসলে অবশ্যই আপনার প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? এখন আসলে যে দুনিয়া পড়ছে, সবারই সবকিছু বেসিক জানা লাগবে। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেজর করতেছেন তার যে রোলে যান না কেন, ওই ডেটা সায়েন্সের বেসিক কিন্তু জানা লাগবে। যে ধরেন একটা এলএলএম কেমনে কাজ করে, এমএল কি জিনিস, ডিপ লার্নিং কি জিনিস, মানে কি জিনিস এইটুকু অ্যাটলিস্ট জানা লাগবে, রাইট? তো ওই বেসিকটুকু কিন্তু সবারই সবারটা কভার করা লাগবে। ওইটা বললে হবে না যে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেজর করছি বা আমি তো ডেটা সায়েন্স মেজর করছি। তো এই জন্য ওপিটা আমি চাইতেছি যে যেহেতু আমাদের কোর্সের সাথে ডিরেক্টলি রিলেটেড, অবশ্যই বেসিকটুকু আপনি ওভারভিউটা করেন। আর কোথাও যদি আটকায় যান এই কোর্সের মধ্যে, হচ্ছে আমার থেকে আর কি বুঝা নেন বা কিছু একটা করেন, ঠিক আছে? অ্যান্ড এই ডিজাইন প্যাটার্ন এখানে জিনিসটা একটু লাগবে, তো এই জন্য দিস ইজ দ্য রাইট টাইম ফর ইউ টু রিভিউ দিস মানে এরিয়া। ওই ভিডিওটা দেখেন, আরো কিছু ভিডিও দেখে ওপির বেসিক হচ্ছে রিমাইন্ডার দেন নিজেকে, আর দেন সিঙ্গেলটনের এটা বাসায় একটু নিজে প্র্যাকটিস করেন, নিজে ইমপ্লিমেন্ট করেন, ওকে? এই আমি যত কোড করছি এইটুকুই করেন, কোনো প্যারা নেই, ঠিক আছে? বাট আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করলাম না, এইটা করেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে দিই আমি, সেটা হচ্ছে আহ, আচ্ছা, এটা আমি ক্লাসরুমে পোস্ট করে দিই, তাহলে যারা আসে নাই তারা একটু প্যারা খাবে, স্যার মনে হয় অ্যাসাইনমেন্ট দিতেছে, তাহলে বললেন না, ঠিক আছে? আমরা আসলে একটা অ্যাসাইনমেন্ট বানাই, এটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন, ওকে, সিঙ্গলটন, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু রাইট এ logger class using the singleton design pattern. You have to write a logger class, okay, using the singleton design pattern where there is a log method that stores and prints a message. Okay. তো বেসিক্যালি একটা লগের ক্লাস আছে যেখানে একটা লগ মেথড আছে, তাই না? লগ মেসেজ মেথড আছে যেখানে যে কি করে, যে একটা মেসেজ করছে, স্টোর করে আর প্রিন্ট করে দেখায়। তো এটা হচ্ছে লগের ক্লাসের নর্মাল কাজ, কিন্তু আপনাদের কাজ হচ্ছে এটার উপরে সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্নকে অ্যাপ্লাই করে ইমপ্লিমেন্ট করা। তার মানে লগের ক্লাসটা এমন হবে যে ওইটার একটার বেশি ইনস্ট্যান্স বানানো যাবে না, এবং ওই ইনস্ট্যান্সটা অ্যাক্সেস করার জন্য একটা গ্লোবাল অ্যাক্সেস পয়েন্ট থাকবে। আমি পুরা সিস্টেমের যে কোনো জায়গা থেকে আমি যাতে কল করতে পারি, যে লগর ডট গেট ইনস্ট্যান্স দিয়ে হচ্ছে আমি ডট লগ মেসেজ এইটা যাতে করতে পারি, যেরকম লগর ডট গেট ইনস্ট্যান্স ডট লগ মেসেজ, ঠিক আছে? এর ভিতর দিয়ে ধরেন আমি লগ পাঠাই দিতে পারবো যে আমার কোড ভালো লাগে না, রাইট? এরকম একটা লগ আমি ধরেন লিখে দিতে, ওকে? তো এই জিনিসটা সিস্টেমের যে কোনো জায়গা থেকে মানে যদি আমি লিখি এটা হচ্ছে কাজ করবে, এইভাবে হচ্ছে কোডটা লিখতে হবে, ওকে? তো এইটা আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, ডিউ ডেট হবে হচ্ছে কালকে রাতে। জাস্ট এই যে এইটুকু কোড আমি যেটুকু করছি এইটুকু কোড করবেন, আর একটা ওই যে লগ মেসেজ মেথডটা বানাবেন। ক্লোজ সাবমিশনস, নো টপিক, একটা টপিক দিয়ে দিই আমরা ল্যাব ওয়ার্ক, ওকে?
Assigned. ওকে, তো সবাই একটু সিঙ্গেল রাউন্ডটা প্র্যাকটিস করে দেখেন, এরপরে বৃহস্পতিবার যদি অনলাইন ক্লাস হবে হয় তাহলে দেখা হবে। অল দি বেস্ট। সবাই কি বাসায় চলে গেছেন বা যাইতেছেন অন দা ওয়ে নাকি? স্যার বলেন। স্যার আপনার কোডটা একটু বের করবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। স্যার ওকে, থ্যাংক ইউ। লগারের কেসে এটার সাথে ওই লগারের নিজের যে মেথডটা ওইটা অ্যাড হবে, ঠিক আছে? সামথিং লাইক দিস। তো জি স্যার, বুঝতে পারছি। পাবলিক লগর, আই থিঙ্ক বুঝতে পারছেন, পাবলিক লগ, এখানে একটা স্ট্রিং, দেন ভিতরে গিয়ে জাস্ট হচ্ছে আপনার ওইটাকে প্রিন্ট করে দেখাবেন আর কি, এরকম থাকবে। তো এইটা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নের পার্ট না, এটা হচ্ছে ক্লাসের নিজস্ব জিনিস। আর সিঙ্গেলটন প্যাটার্ন কিন্তু যে কোনো ক্লাসের উপরে আমরা অ্যাপ্লাই করে ওইটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারি, সেটা হচ্ছে এই পার্ট। পারি মানেই যে কোনো ক্লাসে অ্যাপ্লাই করা যাবে তা না। আমরা দুইটা উদাহরণ পড়লাম, লগ আর ডেটাবেস, তার মধ্যে লগ এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়েন। সৌরভ রয়, ইয়েস স্যার। নরিন ইসলাম, হাতিয়া আরবি, মোহাম্মদ মুস্তফা তাসবি, জোয়ের সালে রহমান, জান্নাতুল আলম শিফা, প্রেজেন্ট স্যার। মুরশাদ নরিন, প্রেজেন্ট স্যার। মিফতাহুল ইসলাম তাসফিন, হাসনা হাসিন, মিথিলা, আখলাক হোসেন, আসির হামিম মাহি, উম্মে হাবিবা তন্নি, প্রেজেন্ট স্যার। ওয়াসিফা মোতাহারা রাইসা, কামরুল ইয়েস স্যার। ইসলাম,